হুম, কোন বিমান? আর হুম, আচ্ছা, আমার কথা শোনা যায় কিনা একটু জানাবেন, তাহলে শুরু করবো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ওকে, সো আমরা শুরু করি আজকে আপনাদের ফার্স্ট ইংলিশ ক্লাস। আচ্ছা, ইংলিশ ক্লাস নেয়ার আগে কিছু কথা বলি। আচ্ছা, আমি আপনাকে প্রথমে কিছু কথা বলে নিই। হ্যাঁ, ইংলিশ আসলে এমন একটা বিষয় যে আপনি যদি এটা চর্চা করেন তাহলে পারবেন, আর চর্চা না করলে পারবেন না। ঠিক আছে? তো একটু কথা হচ্ছে যে কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে 15 দিন, 1 মাস, 2 মাসে ইংলিশ শিখাই দিব, তাহলে এটা খুবই মিথ্যা কথা। ক্লিয়ার? আমি আপনাকে ভালো করে একটু বোঝানোর ট্রাই করতেছি ইংলিশ বিষয়টা কি, এটা আমি আপনাকে একটু বোঝানোর ট্রাই করতেছি। ওকে, কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে একটা ভাষা, ইংলিশ তো একটা ভাষা, তাই না? এই ইংলিশ একটা ভাষা আমি আপনাকে 15 দিন বা 1 মাসে শিখাই দিব, তাহলে এটা খুবই একটা মিথ্যা কথা হয়। হ্যাঁ, সেটা যদি আমি বলে থাকি তাহলে আমি সবসময় কি বলি, আমি সবসময় বলি যে আমি আপনাকে শেখানোর ট্রাই করব। ঠিক আছে? আমি আপনাকে সঠিক প্রসেস দেখাই দিব যে কোন কোন জিনিসগুলা জানলে, কোন কোন জিনিসগুলা করলে আপনি ইংলিশটা ভালো করে ট্রান্সলেট করতে পারবেন, বা যে কোনো জিনিস আপনি নির্ভুলভাবে লিখতে পারবেন। তো এই লেখার কাজটা তো আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? তো আমাকে তো প্রতিদিন আমি যে নিয়মগুলো শিখবো, আমি তো নর্মালি আপনাকে নিয়ম প্লাস ফ্রি হ্যান্ড রাইটিং এর ট্রান্সলেশন শেখাবো, তাই না? তো আমি যাই গ্রামার শিখাই আপনাকে সবকিছু ট্রান্সলেশন দিয়ে শেখাবো। এখন ট্রান্সলেশন তো আমি আপনাকে প্রতি নিয়মের দেখা গেল
2টা বা 3টা করে শিখাইলাম, তাই না? আপনি প্রসেসটাও বুঝে গেলেন যে এই জাতীয় সেন্টেন্সকে এইভাবে ট্রান্সলেশন করতে হয়। কারণ আপনি যদি এই 2-3টা শিখে আর কোনোটা প্র্যাকটিস করলেন না বা আর কোনোটা জীবনে ট্রাই করলেন না, তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন না। এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, তো ম্যাক্সিমাম টাইমে আপনাকে কি করতে হবে? ট্রাই করতে হবে যাতে আপনি যে নিয়মগুলা এখন শিখতেছেন এগুলা প্রতিদিন ইউজ করতে পারেন। প্রতিদিন কোনো না কোনো কাজে বা প্রতিদিন কোনো একটা যে কোনো একটা বই থেকে কিছু বাংলা ট্রান্সলেট করার ট্রাই করবেন, যে দেখি এই নিয়মগুলো তো শিখছিলাম, তাহলে এই নিয়মে পড়ে এগুলা ট্রান্সলেট করতে পারি কিনা। ক্লিয়ার? সো আপনার নিজের যদি চেষ্টা থাকে তাহলে আমি আশা করি যে আপনি এখানে ইংলিশ ভালোভাবে শিখতে পারবেন। ক্লিয়ার? ওকে, সো আমি এখানে হচ্ছে ওকে, তো আমি এখানে আপনাদেরকে একটু ওলট পালট ভাবে শেখাবো, ভালো করে মনে রাখবেন। আমি এখানে আপনাকে প্রথম 1 থেকে 12টা ক্লাস 1 থেকে 12টা ক্লাস এই ক্লাসটা জাস্ট একটু ওলট পালট ভাবে করব, ঠিক আছে? অনেকের মনে হইতে পারে, অনেকের কাছে কিন্তু মনে হইতে পারে যে কি ব্যাপার, প্রথমে শিখাই আমরা এই নিয়মে এত দূর চলে আসছি কেমনে, বা প্রথমে ওইটা না শিখে এটা শিখলাম কেন, বা প্রথমে এটা না করে ওইটা করলাম কেন। অনেকের কাছে এটা মনে হইতে পারে, ঠিক আছে? বাট আমার উপরে যদি ভরসা থাকে তাইলে আপনাকে প্রথম 12টা ক্লাসে যা যা শেখানো হবে আপনি তাই তাই শিখবেন, ঠিক আছে? 13তম ক্লাস থেকে আপনার গ্রামারের যে খুঁটিনাটি হাবিজাবি রুলস গুলো আছে যেগুলো খুব বেশি দরকার নাই সেগুলো করানো শুরু করব 13তম ক্লাস থেকে, ঠিক আছে? বাট ট্রান্সলেশন প্লাস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য সেগুলো আমরা প্রথম 12টা ক্লাসে সুন্দর করে শিখবো। আপনাকে যেভাবে বলি আপনি ঠিক সেভাবেই করবেন, যেখানে বুঝবেন না সেখানে কোশ্চেন করবেন। ক্লিয়ার? সো আমাকে আমার মতো করতে দিবেন স্বাধীনভাবে, দেখবেন যে আপনি 12টা ক্লাস পরে প্রত্যেকটা ট্রান্সলেশনে যাব, যা যা নিয়ম 12টা ক্লাসে শিখছি তাই তাই অ্যাপ্লাই করে যে কোনো ট্রান্সলেশন, বড় বড় ট্রান্সলেশন। দেখেন আমি আপনাকে সবসময় বড় বড় ট্রান্সলেশন করাবো, নট ওই এক লাইনের আমি ভাত খাই এই ধরনের কোনো ট্রান্সলেশন এখানে হবে না, ঠিক আছে? যে আমি ভাত খাই এর ট্রান্সলেশন আমি পারি না, এটা ট্রান্সলেশন কিভাবে করব, এগুলো সিম্পল, এগুলো আপনি করবেন। আমরা ট্রাই করব কিভাবে 2-3 লাইনের বড় বড় ট্রান্সলেশন গুলো আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে করতে পারি। আর একটা বিষয় হচ্ছে যে ভোকাবুলারি, এটা আসলে কেউ আপনাকে ইমপ্রুভ করে দিতে পারবে না। হ্যাঁ, ভোকাবুলারি, সো এই ভোকাবুলারি আপনাকে নিজে ইমপ্রুভ করতে হবে। এখন আমি একটা বাংলা সেন্টেন্স লিখতে যাচ্ছি, যে যে মনে করেন যে মনে করেন এটা আমি লিখলাম যে বাংলাদেশ প্রতিদিন অসংখ্য প্রকল্প নিয়ে ভাবছে। তার মানে আমি যখন এগুলো কিভাবে ট্রান্সলেশন করে সেটা আমি বোঝাবো, এমনি আমি জাস্ট ভোকাবুলারি জিনিসটা আপনাকে বোঝাচ্ছি। যে আমি এখানে লিখলাম যে বাংলাদেশ ভাবছে, তাই না? বাংলাদেশ ইজ থিঙ্কিং বাংলাদেশ ইজ থিঙ্কিং অ্যাবাউট কি? অসংখ্য। এই যে অসংখ্যর ইংলিশ প্রচুর আছে, আপনি যদি এখানে মাই রাইড দিতে চান তাহলে দিতে পারেন, মাই রাইড, ঠিক আছে? মাই রাইডের জায়গায় যদি নিউমেরিয়াস দিতে চান, অসংখ্য, ঠিক আছে, তাও দিতে পারবেন, নিউমেরিয়াস, ঠিক আছে? আবার যদি অ্যানরমাস দিতে চান, ব্যাপক, মানে এরকম অনেক ওয়ার্ড রয়েছে যেগুলোকে আপনি অসংখ্যর জায়গায় ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাকে নিজে নিজে ভোকাবুলারির দক্ষতা বাড়াইতে হবে। হ্যাঁ, আমি আপনাকে হয়তো বা সর্বোচ্চ বলে দিতে পারি যে এই জায়গা থেকে আপনি ভোকাবুলারি পড়বেন, ঠিক আছে? বা এই জিনিসগুলো আপনি পড়বেন। ভোকাবুলারি আপনার নিজেকেই দক্ষতা বাড়াইতে হবে, যে কিভাবে অসংখ্যর ইংলিশ কতগুলো আছে, কি কি আছে একটু শিখে রাখি, ঠিক আছে? সো এই জিনিসগুলো, ভোকাবুলারিটা বেশি গুরুত্বপূর্ণ। সো ভোকাবুলারিটা আপনার আজকে থেকে শুরু করে দিবেন। ওকে, কোথা থেকে শুরু করবেন না শুরু করবেন সেগুলো আমি একটু বলে দিব না। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন ইংলিশ ক্লাস শুরু করব। ওকে, সো ফার্স্ট ইংলিশ ক্লাস,
হ্যাঁ, ভোকাবুলারি ওয়ার্ড স্মার্ট 1 2 এটা পড়তে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। না, ওইটা প্যাসিভে হবে না। এই যে কে শাহরুল আহমেদ, ওটা কি প্যাসিভে হবে না? না, প্যাসিভে হবে না। কেন? ওখানে ভাবার কাজটা বাংলাদেশি করছে, সো ওখানে সাবজেক্ট বাংলাদেশি। এটা ঠিক 2-3টা ক্লাস পরে আপনি বুঝতে পারবেন যে এই ট্রান্সলেশন গুলো কিভাবে হয়। ওকে, সো আমরা শুরু করতেছি। আপনারা বেশি বেশি কমেন্ট না করে যা যা বলি প্রত্যেকটা কথা বোঝার ট্রাই করবেন। এটা ইংলিশ ক্লাস, কোনো একটা কথা না বুঝলে দেখবেন যে পরের অনেকগুলা জিনিস আপনি বুঝবেন না। ওকে ওকে, সো আমি ইংলিশ শুরু করার আগে এখানে একটা পিডিএফ আপনাদের দিয়ে দিছিলাম প্রথম দিনই, যে সেটা হচ্ছে লিস্ট অফ ভার্ব। এটাকে কি বলা হয়? লিস্ট অফ ভার্ব। ওকে, সো এই লিস্ট অফ ভার্ব আপনাকে মুখস্থ করতে হবে। কেন করতে হবে এটা আমি একটু বলি। আমরা যখনই কোনো কি বলে কোনো গ্রামার করতে যাব, তখন ওই গ্রামারে ভার্বের 3টা ফর্ম লাগবে। ভার্বের কি 3টা ফর্ম লাগবে। কোন 3টা ফর্ম? যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে, ভার্বের পাস্ট ফর্ম লাগবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। এটা সব সময় লাগবে, ঠিক আছে। এজন্য এই ভার্বের লিস্টটা আমি সব সময় আগে দিই মুখস্থ করার জন্য, ঠিক আছে। যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? গো। পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন। এখন আপনি যদি এই ভার্বের লিস্ট না জানেন, তাহলে আমি আপনাকে একটা জায়গায় বললাম যে এই জায়গাটায় ভার্বের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এখন আপনি জানেন না যে গো এর ভার্বের পাস্ট পার্টিসিপল কি, তাহলে আপনি ইংলিশ কিন্তু ভালোভাবে লিখতে পারবেন না, ঠিক আছে। সো সর্বপ্রথম আপনাকে যেটা মুখস্থ করা লাগবে সেটা হচ্ছে ভার্বের লিস্ট। ইংলিশ শেখার প্রধান উপায় মানে প্রধান যে শর্ত সেটা হচ্ছে ভার্বের লিস্ট। যে এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম কি, এই ভার্বটার পাস্ট ফর্ম কি, এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি। ওকে, তো আমি এখানে আপনাকে ভার্বের একটা লিস্ট দিয়ে দিছি, দেখেন। যেমন এগুলো আপনি কিভাবে পড়বেন আমি একটু বলে দিই, ঠিক আছে। যেমন এখানে লেখা দেখেন, অ্যালাউ। অ্যালাউ মানে কি? অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেয়া। তো অ্যালাউ মানে অনুমতি দেয়া, এটা আপনি জানেন। এখন এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে। আর পাস্ট ফর্মে কি হয়? অ্যালাউ এর সাথে ইডি যুক্ত হয়। অ্যালাউড মানে অনুমতি দিয়েছিল, মানে কি আগের টেন্সে। আর পরেরটা কি? অ্যালাউড, এটাও মানে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। সো এটাকে আমরা বলি হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, সো পাস্ট পার্টিসিপল কি? অ্যালাউড। সো এটা আপনাকে মুখস্থ করতে হবে এইভাবে, যে অ্যালাউ মানে অনুমতি দেয়া, অনুমতি দেয়া এর অ্যালাউ এর পাস্ট ফর্ম কি হবে? অ্যালাউড, আর পাস্ট পার্টিসিপল হবে অ্যালাউড। এভাবে আপনাকে এটা মুখস্থ করা লাগবে। যেমন সবগুলোতে যে ইডি যুক্ত হবে এরকম না কিন্তু, ঠিক আছে। যেমন দেখেন, বিল্ড মানে কি? নির্মাণ করা। বিল্ডিং এর বিল্ড মানে কি? নির্মাণ করা। এখন এর পাস্ট ফর্ম কি হবে? বিল্ট, BUILT, বিল্ট মানে হচ্ছে পাস্ট ফর্ম, এটা মানে তৈরি করা। পাস্ট পার্টিসিপল ফর্মও বিল্ট। সো আমি আশা করব যে এই জিনিসগুলো হচ্ছে খুবই ছোট কালের পড়া। হ্যাঁ, এটা আসলে আপনাকে মুখস্থই করতে হবে। এটা কেউ কোনো নিয়ম দিয়ে শিখতে পারে? এটা তো কোনো নিয়ম না। দেখেন, ব্রেক মানে হচ্ছে ভাঙা, তাই না? তো ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক মানে হচ্ছে ভেঙেছিল, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন মানে ভাঙা। ওকে, যেমন আমরা বলি না, ব্রোকেন গ্লাস, ব্রোকেন হার্ট, ঠিক আছে, যে ভাঙা হৃদয়, ভাঙা গ্লাস। সো এই ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করি। হ্যাঁ, সো আপনার যেটা সর্বপ্রথম লাগবে সেটা হচ্ছে আপনি ভার্বের প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল এটা খুব সুন্দর করে এখানে যে লিস্ট দেয়া আছে এই লিস্ট আপনি শেষ করবেন। আজকে প্রথম ক্লাস পরেও আমি গ্রুপে যখন আজকের ক্লাসের পিডিএফ আপলোড করব তখন এটা আপলোড করে দিব। আপনি এটা খুব সুন্দর করে কালকের মধ্যে বা কাল পরশুর ভিতরে প্রত্যেকটা জিনিস যা যা আছে মুখস্থ করবেন। কারো যদি মুখস্থ না হয় তাহলে খাতায় লিখে লিখে মুখস্থ করবেন। যেমনে মুখস্থ করা যায় তেমনি মুখস্থ করবেন, বাট এইগুলো আপনার লাগবে। ক্লিয়ার কিনা এতটুকু? আম্বিকা বর্মন, এগুলো তো বাচ্চাকালের পড়া। হ্যাঁ, বাচ্চাকালের পড়াই। আপনারা যদি ভালো করে ক্লাস 6, 7, 8, 9 গ্রামার শিখে আসতেন বা সেইভাবে শিখে আসতেন তাহলে কিন্তু ইংলিশে এত প্রবলেম হইতো না। আমি আপনাদেরকে ঠিক সেই 6, 7 ক্লাসের জিনিসগুলাই শিখাবো, বাট অ্যাডভান্স ওয়েতে। ওকে, সো আমি এটার পিডিএফ দিয়ে দিব আজকে। সো আপনি এটা এখান থেকে দেখে নেবেন। ওকে, লিস্ট অফ ভার্ব। আবার এটা দেয়া আছে আপনি অ্যাডভান্স 8 এর যে অ্যাডভান্স বই আছে, অ্যাডভান্স গ্রামার, সেই বইও পাবেন। ওকে, সেখান থেকেও করতে পারেন। সো এটা কিন্তু আমার লাগবে। এটা যদি কেউ না পারেন তাহলে কিন্তু
এটা আপনার ব্যর্থতা যে আপনি এটা মুখস্থ করতে পারেন নাই। ক্লিয়ার? কারণ আমরা যত নিয়ম শিখবো ততবারই এইগুলো আসবে, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো কেউ যদি এটা না বুঝে তাহলে কিন্তু শিখতে পারবেন না। আগে থেকে বলে নিলাম, সো এটা আপনাকে শিখতে হবে। ওকে, সো আমরা ভার্বের লিস্ট সম্পর্কে কথা বললাম, এটা আপনি শিখবেন, আর এটার পিডিএফ আমি আজকে দিয়ে দিব। ওকে, সো আমরা এখন শুরু করব। 2.0 কি আছে দেখি, এটা ভয়েস লিস্ট অফ ভার্ব ম্যাথ 2 প্রেজেন্টেশন প্রেজেন্টেশন person। আচ্ছা, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো আজকের ক্লাসটা আপনি ভালো করে শিখবেন, ঠিক আছে? দেখেন, আমরা যখনই ট্রান্সলেশন করব তখনই বড় বড় ট্রান্সলেশন করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে বা যে কোনো পেপার থেকে নেওয়া, ঠিক আছে? সো এই ধরনের কোনো ট্রান্সলেশন প্রত্যেকটা রুলস শিখবো আর প্রত্যেকটা জিনিস করব। ওকে, সো সর্বপ্রথম আমরা শুরু করব হচ্ছে পার্সন দিয়ে। ক্লিয়ার? সর্বপ্রথম আমরা শুরু করব পার্সন দিয়ে। কেউ যদি পার্সনে প্রবলেম থাকে তাহলে এখান থেকে ভালো করে দেখে নেন, ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করবেন। ওকে ওকে, বলেন তো পার্সন আসলে কি? পার্সন আসলে কি বলেন তো? এই যে আমরা বলছি না পার্সন, এটা আমি আপনাকে একটু বোঝাই। পার্সন মানে কি? ব্যক্তি, তাই না? ব্যক্তি। তাহলে এই ব্যক্তি আবার কয় ধরনের হয়? ব্যক্তি একটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে কি? ভালো করে বুঝেন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি। ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি অথবা কি আমরা। ওকে, আমি অথবা আমরা। মানে মনে করেন, আমি আপনাকে খুব মানে সহজ ওয়েতে বুঝাই, ঠিক আছে? মনে করেন যে আপনি কোথাও এক জায়গায় বক্তৃতা দিচ্ছেন, ঠিক আছে? মনে করেন যে আপনার সামনে অসংখ্য মানুষ এবং আপনি কোনো একটা মাইকে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। তো বক্তৃতা দেওয়ার সময় আপনি নিজে কিন্তু কথাগুলা বলতেছেন, মাইকে বলার সময় আপনি নিজে কথাগুলা বলতেছেন। তার মানে আপনি হচ্ছে প্রথম ব্যক্তি বা ফার্স্ট পার্সন, মানে যে কথাগুলা বলতেছে। তো দেখেন, এই যে আমি বা আমরা, এটাকে আমি ফার্স্ট পার্সন বলতেছি, যে আমি বা আমরা এখন কথা বলতেছি। আর শুনতেছে কে? শুনতেছে মানে হচ্ছে তুমি বা তোমরা। শুনতেছে কে? শ্রোতা বা তুমি বা তোমরা। আমরা বললাম যে আমার সামনে যারা আছে তুমি তোমরা শুনতেছো। আমি যখন বক্তৃতা দিব তখন আমি আপনাদের বলবো না যে আপনারা আমার কথা, ওই যে শেখ মুজিব যখন ভাষণ দিয়েছিলে, আপনারা আমার ভাই, আপনারা এখন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন, ঠিক আছে? আপনারা বলতো, এই আপনারা মানে হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন। আর শেখ মুজিব সেখানে ছিল কি? ফার্স্ট পার্সন। আর শেখ মুজিবের সামনে যারা ছিল তাদেরকে অ্যাড্রেস করতো কি বলে? সেকেন্ড পার্সন বলে। ক্লিয়ার? তাহলে আমি বা আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, আর তুমি বা তোমরা বা আপনি যাই বলি, তুমি তোমরা আপনি সবকিছুই আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইউ। তাহলে এই ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ক্লিয়ার? তো এখন আমি যদি বলি যে থার্ড পার্সন কারা, থার্ড পার্সনের কথা পরেতে আসে। থার্ড পার্সন মানে হচ্ছে বাইরের মানুষ। থার্ড পার্সন মানে কি? বাইরের মানুষ, যে আমার আর আপনার মধ্যে নাই। যেমন মনে করেন, আচ্ছা এটা উদাহরণ না দিই, মনে করেন যে থার্ড পার্সন মানে কি? বাইরের মানুষ, মানে আমার আর আপনার ভিতরে যে আসবে না সে হচ্ছে বাইরের মানুষ। বা আমার আর আপনার কথোপকথনের ভিতরে যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে সে হচ্ছে থার্ড পার্সন। ওকে ওকে, সো আমি ফার্স্ট পার্সন নিয়ে একটু কথা বলি এবার। এবার ফার্স্ট পার্সন আমি বললাম যে ফার্স্ট পার্সনের মধ্যে আছে হচ্ছে আমি এবং আমরা। এখন এই পার্সনের ভিতরে আবার আছে সিঙ্গুলার আর প্লুরাল, এগুলো তো আপনারা বুঝে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি ম্যারিড, না আমি সিঙ্গেল। সিঙ্গেল মানে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার ফর্ম মানে হচ্ছে একজনই। ওকে, সো সিঙ্গুলার, সিঙ্গেল, সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? একজনই। ওকে, আর প্লুরাল মানে কি? বহু বচন, এক বচন আর বহু বচন। সো প্লুরাল মানে হচ্ছে একাধিক। তো দেখেন, আমি এখানে বললাম ফার্স্ট পার্সনে আমি আছি, আমরা আছি, তাই না? তাহলে এখন 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 একটু ভালো করে একটা জিনিস বোঝাবো, সেটা ভালো করে বুঝবেন। এই জায়গায় লেখা সাবজেক্টিভ ফর্ম,
এই জায়গায় লেখা অবজেক্টিভ ফ্রম, এই জিনিসগুলা কি, সাবজেক্টিভ ফ্রম কি আর অবজেক্টিভ ফ্রম কি, এই জিনিসটা আমি আগে একটু বুঝাইনি, ঠিক আছে? ভালো করে দেখেন, এখানে আবার আমরা ফিরে আসব। এবার আমি আপনাকে একটু সাবজেক্টিভ ফ্রম আর অবজেক্টিভ ফ্রম বুঝাই। ওকে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যতদিন ট্রান্সলেশন করব এই দুইটা জিনিস খুব ভালো করে আপনাকে বোঝা লাগবে। হ্যাঁ, আর এরপরেও যত যত ক্লাস করব সবগুলাতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ভালো করে দেখেন, সাবজেক্ট, হুইচ ইজ সাবজেক্ট, কে সাবজেক্ট হবে, কোনটা সাবজেক্ট হবে। দেখেন, ভার্ব, ভার্বের কাজ যে করবে সেই সাবজেক্ট হবে, ভার্বের কাজ যে করবে সেই সাবজেক্ট হবে। এবং সাবজেক্ট এবং অবজেক্ট কে হবে, ভার্বকে, ভার্বকে কি দ্বারা বা কাকে দ্বারা, কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে আমরা বলি অবজেক্ট। তো আমরা একটু উদাহরণ দিয়ে লিখি, আমরা সবসময় বাংলা উদাহরণ দিব, ঠিক আছে? যেমন মনে করেন যে আমি তাকে কলমটি দিলাম, বাংলা, আমরা বাঙালি, বাংলা বুঝতে তো আপনার কোনো প্রবলেম নাই, আগে বাংলা শিখেন। আমি তাকে কলমটি দিলাম, এই যে দিলাম, দিলাম দেয়া একটা কাজ না, দেয়া একটা কাজ না, কাজ কিনা, দেয়ার ইংলিশ কি বলেন তো, গিভ না, দেয়ার ইংলিশ গিভ। আমি এই ভার্ব দেয়া, এই সেন্টেন্সে কিন্তু একটাই ভার্ব, ভার্ব মানে কি, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? সো ভার্ব হচ্ছে ক্রিয়া। এখন ভার্ব মানে এখানে আমি বললাম যে গিভ, গিভ মানে হচ্ছে দেয়া। আপনার ফার্স্ট কোশ্চেন হবে কে দিল কলমটি, কে দিল, কে দিল কলম, আমি দিলাম। সো আমি হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট হচ্ছে ভার্বের কাজ যে করবে সেই সাবজেক্ট, তার মানে আমি ভার্বকে কোশ্চেন করব কি দিয়ে, কে দিল, কে দিল কলম, আমি দিলাম। সো সাবজেক্ট হচ্ছে আমি, সাবজেক্ট হচ্ছে কে, আমি। এইবার আমি অবজেক্টকে কোশ্চেন করব, কি দিল, কাকে দিল, ঠিক আছে? এখন আমি কোশ্চেন করলাম যে কি দিল, কাকে দিল, কি দিল, কলম দিল। সো কলম দিল যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে মুখ্য মানে মুখ্য কর্ম, ঠিক আছে, বা মুখ্য অবজেক্ট, মুখ্য অবজেক্ট। হ্যাঁ, আর কাকে দিল, এই যে কাকে দিল যেটা ব্যক্তিবাচক হয় সেটাকে আমরা বলি হচ্ছে গৌণ। এটা আপনারা যদি বাংলা গ্রামার ভালো করে পড়েন তাহলে ওখানে আর একটু ভালো করে বুঝতে পারেন, এটাকে বলা হয় হচ্ছে গৌণ। কোশ্চেন করবেন, এটা তো ইজি জিনিস, কি দিল, কাকে দিল, ঠিক আছে? তো সেটা, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, তাই না? তো ভালো করে দেখেন যে এইটা হচ্ছে অবজেক্টিভ ফ্রম আর এটা হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, ঠিক আছে? ওই যে উপরে আমরা বললাম না অবজেক্টিভ ফ্রম কি আর সাবজেক্টিভ ফ্রম কি। এইবার আমি যদি এটা ট্রান্সলেশন করি তাহলে দেখেন কি হবে। ট্রান্সলেশন তো আমরা পরে আরো শিখবো, মানে টেন্সে করবো, এটা আমি জাস্ট সিম্পল সাবজেক্টিভ আর অবজেক্টিভ শিখাচ্ছি। ওকে, তো দেখেন আমি এখানে লিখলাম যে হি গেভ হিম, হি গেভ হিম এ পেন, অথবা হি গেভ হিম দ্য পেন, কলমটি, দ্য পেন, হি গেভ হিম দ্য পেন। ভালো করে দেখেন, সরি হি না আই, মানে আমি তো দিছিলাম তাই না? সো আই গেভ হিম দ্য পেন। এখন ভালো করে দেখেন, এখানে আমি কি বলছি, আমি দিছি তাই না, সাবজেক্ট কে দিছে, আমি দিছি, সাবজেক্ট, তার মানে আই এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। ভালো করে বুঝছেন, এটা যেহেতু সাবজেক্ট না, তাহলে সাবজেক্টিভ ফ্রম আই। ওকে, কিন্তু এইটা কি, হিম, হিম মানে কি, তাকে না, এই যে তাকে, এই তাকেটা এখানে কি অবস্থায় আছে, অবজেক্ট না, এই যে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যাবে, তার মানে গৌণ, এখানে তাকে হচ্ছে অবজেক্ট। এই জন্য তাকে মানে কে বলেন তো, সে, সে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে তাকে, হিম। হি এর সাবজেক্টিভ ফর্ম কি, হিম এর সাবজেক্টিভ ফর্ম কি বলেন তো, হি এর সাবজেক্টিভ ফর্ম হি, হি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। কিন্তু এখানে তো আমি সাবজেক্টিভ ফর্ম বসাবো না, এখানে আমার লাগবে কোন ফর্ম, অবজেক্টিভ ফর্ম, কারণ এটা অবজেক্ট দেয়া আছে, তাহলে এখানে আমি অবজেক্টিভ ফর্ম বসাবো। ক্লিয়ার? তাকের, তাকের অবজেক্টিভ ফর্ম কি, এই যে হি, মানে হিম, আর সাবজেক্টিভ ফর্ম কি, হি। সো সাবজেক্টিভ ফর্ম কোথায় বসবে আর অবজেক্টিভ ফর্ম কোথায় বসবে এটা ক্লিয়ার কিনা, আর সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারবো কিনা, এইটুকু ক্লিয়ার হইলে আমাকে বলেন, তাহলে আমি আবার প্রথমে যাব। ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখবেন, ঠিক আছে?
বুঝতে পারলে বলবেন ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে যে আর একবার প্লিজ। ঠিক আছে, আর একবার বললাম। আর একবার মানে হচ্ছে আপনাকে সাবজেক্ট আর অবজেক্ট এই দুইটা জিনিস বুঝতে হবে। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে যদি যে ভার্বটা থাকবে, সেন্টেন্সে যে ভার্ব থাকবে, ভার্ব মানে ক্রিয়া, যে কোনো কাজ করাকে আমরা বলি ভার্ব। সেই ভার্বকে আমি জিজ্ঞাসা করব কে দিল, কে দ্বারা কোশ্চেন করব। এই ভার্বের এই দেয়ার কাজটা যে করবে, দেয়ার কাজটা যে করবে সে সাবজেক্ট। দিছে কে? দিছে হচ্ছে আমি, আমি দিছি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। এখন আমি যদি বলতাম যে আমি দিই নাই, ভালো করে দেখেন এখানে আমি সাবজেক্ট না, এই জন্য সাবজেক্টিভ ফ্রম আই দিছি। ক্লিয়ার? এখন আমি যদি আরেকটা লিখি যে সে আমাকে, সে আমাকে কলমটি দিল, কলমটি দিল। ভালো করে দেখেন এখানে যদি আমি লিখতাম যে সে আমাকে কলমটি দিল, তাহলে এখানে দেয়ার কাজটা কে করছে? সে। তাহলে এখন কিন্তু হি হবে, এখন হি হবে, হি গেভ। এবার কিন্তু মি হবে, মি। আমাকে কাকে দিল? আমাকে, আমাকে। তাহলে বলেন তো, আমি বলছিলাম সাবজেক্ট হচ্ছে আই, যদি সাবজেক্টিভ পারসন হয়, মানে সাবজেক্ট এই জায়গায় বসলে আই হবে। কিন্তু যদি অবজেক্টের স্থানে বসে তখন কিন্তু অবজেক্টিভ ফর্ম বসবে। আই এর অবজেক্টিভ ফর্ম কি? আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এই জন্য মি মানে আমাকে। সো আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সো এখানে আমি মি বসাইতে হবে। তাহলে মি কোথায় বসবে? আই কোথায় বসবে? হি কোথায় বসবে? হিম কোথায় বসবে? এই বিষয়টা ক্লিয়ার কিনা? সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম, এই জিনিসটা ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হইলে বলবেন ক্লিয়ার। ঠিক আছে, বাকি বাকি সবকিছু মানে পরে আপনারা কমেন্টে করেন। যা কারো যদি প্রবলেম থাকে আমি দুইবার বোঝাবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো যদি বুঝতে পারেন তাহলে বলবেন যে বুঝছি, আর যদি বলেন যে বুঝি নাই তাহলে এখানে বলবেন যে বুঝি নাই, আরেকবার বলেন। ঠিক আছে, এতটুকুই। আর এই পিডিএফ, ক্লাস লিংক, হাবি জাবি সবকিছু আমি দিয়ে দেবো, এগুলা নিয়ে মানে কারোর কমেন্টে কিছু বলার দরকার নাই। ঠিক আছে, তো এতটুকু আপনারা বুঝলেই হলো। ওকে, এবার আমরা আবার পার্সনে চলে যাই। হ্যাঁ, আপনাদের এই ক্লাসটা আজকে অনেক দীর্ঘ হবে, সো একটু পেশেন্স নিয়ে থাকবেন। হ্যাঁ, ওকে। সো আমি এখানে কি বলছিলাম? হ্যাঁ, আমি এখানে ফার্স্ট পারসন বোঝাইতেছিলাম, তাই না? তো ফার্স্ট পারসনের সিঙ্গুলারের ভিতরে আমি কি বলছিলাম? আই হবে, আর প্লুরালের ভিতরে উই হবে, মানে আমরা হবে। আমরা মানে কি? আমরা মানে তো একের অধিক, তাই না? তাহলে আমি আর আমরা হচ্ছে ফার্স্ট পারসন, সেই আমি আর আমরার ভিতরে আমি হচ্ছে সিঙ্গুলার আর আমরা হচ্ছে প্লুরাল। এখন দেখেন সাবজেক্টিভ ফর্ম এখানে লিখছি না আমি ভালো করে? তাইলে কোথাও যদি ভার্বের কাজ, কোথাও যদি ভার্বের কাজ আমি অথবা আমরা করি, তাহলে তখন সেটা সাবজেক্টিভ রূপে বসবে, সেটা আই বসবে এবং সেটা উই বসবে। ক্লিয়ার? তাহলে সাবজেক্টিভ ফর্মে কি বসবে? আই বসবে এবং উই বসবে। এটা আপনি মুখস্থ করে রাখবেন যে ফার্স্ট পারসনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই আর উই। ওকে, আর অবজেক্টিভ ফর্মে কি? অবজেক্টিভ ফর্মে হচ্ছে মি মানে আমাকে, মি মানে আমাকে, আর আস মানে কি? আমাদের। আর যেমন আমি বললাম যে সে আমাদেরকে ডাকলো, তাহলে এখানে কিন্তু আস ব্যবহার করবো আমরা, মানে সে আমাদেরকে ডাকলো। সো উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এই দুইটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে দুইটা জিনিস বলতে সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম গুরুত্বপূর্ণ। ওকে, সো এই দুইটা আপনি ভালো করে পড়বেন। এইবার আসি পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন, এই দুইটার ভিতরে আবার কি পার্থক্য একটু ভালো করে দেখি। ঠিক আছে, কারণ আপনি অনেক সময় বলেন পসেসিভনেস মানে বুঝেন, যারা রিলেশনে আসে তারা জানে। পসেসিভনেস মানে হচ্ছে খুব বেশি ডেডিকেটেড, খুব বেশি মানে কি বলবো, তারা রিলেশনের প্রতি খুব বেশি ডেডিকেটেড, তাদেরকে আমরা বলি যে পসেসিভ, যে আপনি খুব পসেসিভ, বা আপনি তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে অনেক বেশি পসেসিভ। সো পসেসিভ বলতে বোঝায় হচ্ছে নিজের, নিজের জিনিস। ঠিক আছে, তো এবার দেখেন আমি এখানে বললাম যে মাই বুক, কি বললাম? মাই বুক, আমার বই, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জিনিস, আমার সেই, এই যে আমার, আমার শব্দটার অর্থ হচ্ছে এখানে মাই ইউজ করি। ঠিক আছে, আমরা ক্লিয়ার, বোঝা গেল? এটাকে আমরা বলি কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। সো এই পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই মানে আমার। সো মাই বুক, মাই হাউস, মাই কার, যাই বলি মাই। ক্লিয়ার? তাহলে পসেসিভ প্রোনাউনটা কি? এই মাইনটা কি? এই মাইন হচ্ছে, এই মাইন হচ্ছে মাই বুকের শর্ট ফর্ম। এই মাইন হচ্ছে মাই বুকের শর্ট ফর্ম। কিভাবে শর্ট ফর্ম ভালো করে একটু বুঝেন। ঠিক আছে, একটু একটু বড় করে বুঝাই।
একটু বড় করে বুঝবেন। এখানে মাই আর মাইনের ভিতরে আমি পার্থক্য বোঝাচ্ছি শুধু, ঠিক আছে? সো মাই আর মাইন মানে দেখেন যে আমি বললাম যে হিজ বুক ইজ বেটার দেন মাই বুক, মানে তার বই আমার বইয়ের চেয়ে অনেক ভালো। এখানে বইয়ের জায়গায় বাড়ি দিতে পারি যে হিজ হাউস ইজ বেটার দেন মাই হাউস, ঠিক আছে? মাই হাউস, হিজ হাউস ইজ বেটার দেন মাই হাউস। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি যে হিজ হাউস ইজ বেটার দেন মাইন। কি লিখতে পারি? হিজ হাউস ইজ বেটার দেন মাইন, মানে আমার চেয়ে তার বাড়ি সুন্দর। এই যে মাই হাউসের শর্ট ফর্ম বা মাই হাউসের শর্ট ফর্ম আমরা কি বলি? মাইন বলি। সো এই মাইন মানেই মাই হাউস। ক্লিয়ার? বুঝে গেছে? সো মাই হাউসের জায়গায় আমি একবারে কি ইউজ করতে পারি? মাইন ব্যবহার করতে পারি পসেসিভ প্রোনাউন হিসেবে। ক্লিয়ার এটা? সো মাই হাউস ইজ ইকুয়াল টু মাইন। ওকে, আওয়ার হাউস ইজ ইকুয়াল টু আওয়ার্স। ওকে, ওইভাবে আমরা বলতে পারি। ওকে, তাইলে এতটুকু আমরা বুঝতে পারছি কিনা যে পার্সনের একটা ফর্ম আমি আপনাকে বুঝাইছি পুরা। পার্সনটা গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ। সো দেখেন, পার্সনটা গুরুত্বপূর্ণ কেন? এটা ফার্স্ট পার্সন আমরা বলছি, সিঙ্গুলার, প্লুরাল, আই, উই, মি, আস, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। ওকে, তাহলে আপনি বুঝতে পারছেন যে সাবজেক্টিভ ফর্ম কোনটা, অবজেক্টিভ ফর্ম কোনটা, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা আর পসেসিভ প্রোনাউন কোনটা। ক্লিয়ার কিনা? এবার সেকেন্ড পার্সনেও সেম। সেকেন্ড পার্সনে সিঙ্গুলারে ইউ বা দো, এই দো ব্যবহার করা হয় না, ইউ দ্বারাই আমরা প্রকাশ করি সবসময়। সো ইউ মানে হচ্ছে তুমি, আর প্লুরালে হচ্ছে ইউ মানে তোমরা বা আপনারা। সো ইউ দ্বারাই প্লুরাল প্রকাশ করা হয়, ইউ দ্বারা সিঙ্গুলারই প্রকাশ করা হয়, ইউ দ্বারা প্লুরালও প্রকাশ করা হয়। ওকে, সো সেকেন্ড পার্সনে সিঙ্গুলার, সাবজেক্টিভ ফর্মে ইউ, প্লুরালে ইউ, অবজেক্টিভ ফর্মে ইউ, আবার অবজেক্টিভ প্লুরাল ফর্মে ইউ। সো চারটা জায়গায় ইউই ব্যবহার করি আমরা। হ্যাঁ, মানে ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা, ইউ মানেই তোমাকে, ইউ মানেই তোমাদেরকে। ক্লিয়ার? চারটা জিনিসই বোঝায় ইউ দ্বারা। ওকে, সো ইউ দ্বারা সাবজেক্টিভে কি, অবজেক্টিভে কি, এটা মুখস্থ করে রাখবেন। আর পসেসিভে আমরা কি বুঝি? যেমন মাই হাউস, এমনি এটা বলে ইয়োর হাউস। সো ইয়োর হাউসের জায়গায় আবার আমরা বলতে পারি ইয়োর্স। ওকে, মাই হাউস ইজ বেটার দেন ইয়োর্স। ওকে, সো ইয়োর্স মানে ইয়োর্স হাউস। ওকে, ওকে, সো এই গেল হচ্ছে ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসন। এইবার আসি থার্ড পারসনে। থার্ড পারসন মানে কি বলছি? আমি তুমি বাদে সবকিছুই কি থার্ড পারসন। সো থার্ড পারসনের ভিতরে সিঙ্গুলার ফর্মে আবার কি আসবে? সিঙ্গুলার ফর্মে আসবে হি, শি, ইটও আসবে। ঠিক আছে, ইটও আসবে। সো হি, শি, ইট, রহিম, করিম, ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশ, ইউএসএ সবকিছুই কি সিঙ্গুলার ফর্ম, একটা। সো থার্ড পারসনের ভিতরে যাবে যত নাম টাম আছে এবং একটা বোঝাবে হি, শি, ইট, এইগুলা। ঠিক আছে, সো এবার ভালো করে দেখেন, এই যে যদি আমি হি যদি সাবজেক্টিভ বলি, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হিম, মানে তাকে। আর যদি বলে শি, যে শি হচ্ছে মানে কি মেয়েদের ক্ষেত্রে শি ইউজ করি, তো শি হচ্ছে সাবজেক্টিভে, আর অবজেক্টিভে কি বসবে? হার বসবে। ঠিক আছে, শি এর অপশন হচ্ছে হার। আর পসেসিভ প্রোনাউনে আমরা কি বলি? হিজ হাউস, হার হাউস। তো হিজ হাউস বা হার হাউসের জায়গায় আমরা একবারে বলতে পারি হিজ অথবা হার্স। ওকে, আচ্ছা, আর প্লুরালে কি বসে? একবারে সবাইকে আমরা বলি দে, মানে তারা। দে মানে কারা? তারা। থার্ড পারসন প্লুরাল ফর্মে আমরা বলি হচ্ছে দে মানে তারা। অবজেক্টিভে বলি দেম, তাদেরকে। আর এখানে বলি কি দেয়ার হাউস, মানে তাদের বাড়ি। আর একবারে বলি হচ্ছে দেয়ার্স। ওকে, আচ্ছা, এখন এই এতটুকু ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এটা আপনি ভালো করে বুঝছেন কিনা এটা জাস্ট আমাকে বলবেন। ক্লিয়ার হইলে ক্লিয়ার, আর ক্লিয়ার না হইলে ক্লিয়ার না। বাংলা পলিটিক্স, হিজ তো সাবজেক্টিভ ফর্ম না, হিজ কেন হলো? কই, হিজ তো সাবজেক্টিভে নাই, হিজ তো অবজেক্টিভে আছে। হিজ তো সাবজেক্টিভে নাই, হিজ হচ্ছে পসেসিভে আছে, সাবজেক্টিভ তো এখানে।
হিজ তো পসেসিভে আছে, পসেসিভে হিজ, ক্লিয়ার। সাবজেক্টিভে তো হি হবে, বুঝতে পারছেন? ওকে, সো আমি ধরে নিলাম যে এতটুকুতে আপনি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবার এইবার আমাদের আরেকটু কিছু বোঝানোর পরে আমরা মেইন টপিকসে চলে যাব। হ্যাঁ, দেখেন এইগুলো আসলে অনেকে জানে, বাট অনেকে একটু প্রবলেম থাকে, এজন্য আমি একটু ভালো করে বুঝাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমাদের একটু পার্সনের ভিতরে জানা লাগবে। সেটা কি দেখেন, সেটা হচ্ছে যে আই, এই যে আমি বললাম না ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম, তাই না? ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম যে আই, এই আই এর সাথে কি হবে? এম হবে। আচ্ছা, এটা একটু পরে বোঝাই, ঠিক আছে? এটা আমরা একটু ভার্বের ভিতরে যে তারপরে পরে বোঝাবো। ওকে, এটা আপনারা যদিও জানেন, তারপরেও আমি একটু পরে বোঝাই। ওকে, সো এখানে এতটুকু গেল, এইটুকু বাদ আছে। আচ্ছা, ভার্ব 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 পরে ভার্ব পরে। ওকে, আমি আপনাকে মাঝে মাঝে অন্যান্য জায়গায় নিয়ে যাব, যেখানে যতটুকু দরকার শেখার সেখানে ততটুকু আমাদের শিখতে হবে। হ্যাঁ, এই জন্য আমি বললাম যে কখন কোনটা শেখাবো এটা আপনি বুঝতে পারবেন না। ওকে, সো আমরা খুব ভালো করে যেটা শিখবো সেটা হচ্ছে টেন্স। এই টেন্স আমি যেভাবে শেখাবো আপনি ঠিক সেভাবেই শিখবেন। ওকে, এর বাইরে তেমন কিছু শেখার দরকার নাই, এটা শিখলেই হবে। ওকে, সো আমরা টেন্স, আপনি এতদিন টেন্স অনেক ভাবে করছেন, আপনি এতদিন টেন্সের স্ট্রাকচার মুখস্থ করছেন, টেন্স এইটা সেটা হাবি জাবি অনেক কিছু করছেন, ঠিক আছে? বাট আমরা সব সময় টেন্স করব বাংলা ট্রান্সলেশন দিয়ে। ওকে, সো আমরা প্রথমে টেন্স কতটা মোট হচ্ছে 12টা, তাই না? তো এই 12টা সম্পর্কে আগে জানবো, এবং এই টেন্স করতে যা যা দরকার সবকিছু আমরা এখান থেকে করব। ওকে, সো পেশেন্স নিয়ে বসেন। এবার দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের প্রথম টেন্স কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনাকে যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে এটা, বাংলা ক্রিয়ার শেষে। বলেন তো বাংলা ক্রিয়া কোথায় থাকে জানেন? একটা বাংলা সেন্টেন্স যদি আপনি বলেন তাহলে ওই বাংলা ক্রিয়াটা কোথায় থাকে? বাংলা ক্রিয়া থাকে লাস্টে। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, এই খায়ের কাজটা খাই না, তাহলে বাংলা ক্রিয়া কোথায় থাকে? বাংলা ক্রিয়া থাকে বাক্যের শেষে। সে আমাকে মেরেছে, সে আমাকে মেরেছে। এই যে মেরেছে, মারা একটা কাজ, মারা একটা কাজ। তাহলে কি ভার্ব কোথায় থাকে? বাংলা ক্রিয়ায়। বাংলা সেন্টেন্সে ভার্ব বা ক্রিয়া থাকে সেন্টেন্সের শেষে। ক্লিয়ার এটা? ওকে, এখন আমরা এই যে ভার্ব বললাম শেষে, যে আমি ভাত খাই, সরি আমি ভাত খাই, সে প্রতিদিন ঘুরতে যান। আচ্ছা, এই দুটো আমি লিখলাম ভালো করে। এবার আমি যা বোঝাই তাই বুঝেন। দেখেন বাংলা ক্রিয়ার শেষে যদি অ, উন্তস্ত, দন্তের ন, হর্ষায়, এ, ও এইগুলা থাকে, যেমন করি, কর, করিস, করে, যাই, যাও, যান, পড়েন, ঘুমাও, ঘুমান ইত্যাদি, এমন টাইপের জিনিস থাকে, তাইলে আমরা সেগুলোকে বলবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন দেখেন আমি ভাত খাই, হর্ষায় আছে, সে প্রতিদিন ঘুরতে যান, এই যে জানের দন্তের ন আছে, তার মানে কি দন্তের ন, হর্ষায় এ, ও, হর্ষায় অ, এইগুলা যদি কোনো বাংলা সেন্টেন্সের ভার্বের লাস্টে থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। মানে এই বাংলা সেন্টেন্সটার ট্রান্সলেশন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। এমন ভাবে 12টা টেন্সেরই লাস্টে কি কি থাকলে কোন কোন টেন্সে হয় এটা আমাকে বাংলা দেখে কিন্তু বুঝতে হবে, আর এটা আমি প্রমাণ করেও দেবো যে এটা দেখে চেনা যায়। ক্লিয়ার? সো আপনারা ভালো করে দেখেন। সো বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে? অ, অন্তস্থ, ত, দন্তের ন, হর্ষায়, এ, ও, তাই না? এগুলা থাকবে। এই যেমন এখানে লেখা আছে করি, কর, করিস, করে, যাই, খান, হাবিজাবি। ওকে, এবার আমরা শিখে ফেলছি যে বাংলা ক্রিয়ার শেষে কি থাকে। আচ্ছা, এইবার আসি, আমরা যখনই বুঝে ফেলবো
যে বাংলা ক্রিয়ার শেষে এইটা থাকবে, তখনই আমরা কিন্তু বুঝে ফেলতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইংলিশ স্ট্রাকচার কি, এটা কিন্তু আপনারা ছোটকালে থেকে পড়ে আসতেছেন যে ইংলিশ স্ট্রাকচার কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট হবে কি, প্রথমে সাবজেক্ট হবে। আর সাবজেক্ট কি কেবল কিন্তু বুঝাই আসলাম, সাবজেক্টকে ভার্বের কাজ যে করবে সেই সাবজেক্ট। ওকে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওই যে মনে আছে প্রথম আপনাকে বোঝাইলাম না, ভার্বের 3টা ফর্ম থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা যেন মুখস্থ থাকে আপনার। ওকে, সো এখানে আমরা ভার্বের কি দিব, প্রেজেন্ট ফর্ম দিব, আর তারপরে দিব অবজেক্ট। অবজেক্টকে ভার্বকে কি বা কারা দ্বারা কোশ্চেন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ক্লিয়ার, স্ট্রাকচারের মধ্যে তো 3টা জিনিস আপনি বুঝলেন যে স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, আর ভার্বের অবজেক্ট কি। এখন আর একটা কথা আছে, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম না, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বের বেস ফর্ম, এই দুইটার মধ্যে আবার একটু পার্থক্য আছে। ক্লিয়ার, আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা আর ভার্বের বেস ফর্ম কোনটা এটা একটু ভালো করে বুঝেন। দেখেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম এন্ড ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে, বেস ফর্মটা কি, বেস ফর্ম মানে হচ্ছে ওই যে ভার্বের লিস্ট ছিল না, ওই ভার্বের লিস্টের ভিতরে যেগুলা প্রেজেন্ট ফর্মে দেয়া আছে ওইগুলো সব বেস ফর্ম। বেস ফর্ম মানে কি, ওর সাথে কোনো কিছু যুক্ত হবে না, গো গোই থাকবে সব সময়, সেটা হচ্ছে বেস ফর্ম। গোই থাকবে সব সময়, এটা হচ্ছে বেস ফর্ম। ওকে, কিন্তু আমাদের আবার একটা নিয়ম আছে। কি নিয়ম দেখেন, যে এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের রুলস এর জন্যই, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের রুলস এর জন্যই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয়, বলেন তো থার্ড পারসন সিঙ্গুলার ফর্মের ভিতরে কি কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার ফর্মের ভিতরে আছে হি, শি, রহিম, করিম, যে কোনো নাম সিঙ্গুলার। সো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এটা আপনারা ছোটকাল থেকে এই নিয়ম হয়তো বা জানেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। হ্যাঁ, এখন আমি যদি বলি যে হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, এখন কি হি তো থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, তাই না? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। যে ভার্বের সাথে ভার্ব হচ্ছে গো, গো এর সাথে ইএস যুক্ত হয়েছে, তাই না? এখন আমি যদি বলতাম যে আই গো টু স্কুল, তার মানে এটা কি, আই মানে তো ফার্স্ট পারসন, তাই না? এটা তো থার্ড পারসন না, তার মানে আই এর সাথে আই যখন দিব তখন কিন্তু গো এর সাথে কিছু যুক্ত হচ্ছে না, তাই না? কিন্তু এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এইটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম, এইটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? তাহলে দেখেন ভার্বের হয়ে গেল, হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হইতে পারে গো এন্ড গোস, দুইটাই, মানে উভয়ই হইতে পারে, গো এন্ড গোস দুইটাই প্রেজেন্ট ফর্ম হইতে পারে, কিন্তু দুইটাই বেস ফর্ম হইতে পারবে না, বেস ফর্ম একটাই হবে, বেস ফর্ম হচ্ছে গো। সো গো হচ্ছে বেস ফর্ম। বুঝাইতে পারছি প্রেজেন্ট ফর্ম এন্ড বেস ফর্মের মধ্যে পার্থক্য? সো এতটুকু আপনারা জেনে রাখবেন আর কি, হ্যাঁ, যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে কি পার্থক্য। ওকে, এইবার আসি গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেই আলোচনায়। এখন আপনি আপনাকে বোঝাইছে যে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, এইগুলা কি জিনিস, তাই না? এখন আমরা ট্রান্সলেশনে যাব। প্রেজেন্ট ফর্ম এটা বুঝাইছি, এটা বুঝাইছি। ওকে, আচ্ছা, এইবার এখানে আরেকটু আমরা উদাহরণে যাওয়ার আগে আরেকটু বোঝাই যে এগুলো আপনারা ছোটকাল থেকে পড়ছেন না, অভ্যাস, চিরান্তন, সত্যতা বোঝাইতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। সো এইগুলো হচ্ছে কি, মানে চিরন্তন সত্য কথা। তো এগুলো সবসময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, এখন যেটা দরকার সেটা হচ্ছে এটা ভালো করে বুঝবেন, ঠিক আছে? যা যা এতক্ষণ বলছি এইবার তাই তাই দেখে আমরা এই বড় বড় ট্রান্সলেশন গুলো করব। ওকে, তো আসেন এবার ট্রান্সলেশনে। ওকে, এখানে কি লেখা ভালো করে দেখেন। আমরা প্রথমে কি খুঁজবো? আমরা প্রথমে খুঁজবো যে এখানে মানে ভার্ব কোনটা। তারা ব্যাংককে, এটা ব্যাংক ককে না কিন্তু, এটা ব্যাংককে, হ্যাঁ, ব্যাংককে মানে কি, ব্যাংককে, তারা ব্যাংককে বীমা কোম্পানির চেয়ে বেশি বিশ্বাস করে। ভালো করে আমাকে বলেন তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা?
হ্যাঁ, ভেরি গুড। সো এখানে বিশ্বাস করে, এখানে আরে জ্বালা, হ্যাঁ এখানে হচ্ছে বিশ্বাস করে, তাই না? সো আমি ভালো করে বুঝেন, বিশ্বাস করা হচ্ছে ভার্ব, বিশ্বাস করা এটা হচ্ছে ভার্ব। বিশ্বাস করার ইংলিশ কি? বিলিভ, তাই না? বিলিভ মানে বিশ্বাস করা, তাই না? সো বিলিভ মানে আমরা ধরলাম বিশ্বাস করে, কিন্তু এখানে কি লেখা? বিশ্বাস করে। এ কার যুক্ত আছে? এ। সো এ যুক্ত আছে মানেই কি? এটা আমাকে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। ওই যে বললাম বাংলা ক্রিয়া শেষে কি কি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে? এ আছে। সো বিশ্বাস করা হচ্ছে ভার্ব, যেহেতু করে আছে, এ আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে। এখন আমি বুঝে ফেলছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, ইনডিফিনিট। এখন ভালো করে বলেন, প্রেজেন্ট ইনডিফিনিটের ইংলিশ স্ট্রাকচারে সর্বপ্রথম কি ছিল? সর্বপ্রথম ছিল সাবজেক্ট, তাই না? সর্বপ্রথম ছিল সাবজেক্ট। এখন বলেন, সর্বপ্রথম সাবজেক্ট আমরা কিভাবে খুঁজে পাই? এখন বলেন, এখানে আমরা কোশ্চেন করব, বিশ্বাস করে কে আমরা কোশ্চেন করব, কে বিশ্বাস করে? ভালো করে জিজ্ঞেস করেন, কে বিশ্বাস করে? কোশ্চেনের অ্যান্সার কি আসবে? তারা বিশ্বাস করে। তারা আসবে না? যে তারা ব্যাংককে বীমা কোম্পানির চেয়ে বেশি বিশ্বাস করে, ঠিক আছে? তারা ব্যাংককে বীমা কোম্পানির চেয়ে বেশি বিশ্বাস করে, তার মানে বিশ্বাস করে কে? বিশ্বাস করে হচ্ছে তারা। তার মানে সাবজেক্টে কে আসবে? সাবজেক্টে আসবে তারা। তারার ইংলিশ কি? দে। সো আমরা দে বসাই ফেলছি। ওকে, এবার বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসে সাবজেক্টের পরে কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, সো ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে বিশ্বাস করে। সো বিশ্বাস করার ইংলিশ কি? বিলিভ। সো বিলিভের প্রেজেন্ট ফর্ম কি? বিলিভের প্রেজেন্ট ফর্ম বিলিভ। সো দে বিলিভ। ওকে, আমরা বসাইছি ভার্বের প্রেজেন্ট ফর্মও বসাইছি, যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইলাম। এরপরে কি? অবজেক্ট। এখন অবজেক্টকে কি দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়? কি বা কারা দ্বারা, তাই না? তো দেখেন, আমি যদি বলি যে বিশ্বাস করে, কি বিশ্বাস করে? ভালো করে বুঝেন, কি বিশ্বাস করে? তারা ব্যাংককে বীমা কোম্পানির চেয়ে বেশি বিশ্বাস করে। তার মানে তারা কি বিশ্বাস করে? তারা হ্যাঁ, তারা ব্যাংককে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? ব্যাংককে। ভালো করে দেখেন, তারা কাকে বিশ্বাস করে? ব্যাংককে। তারা ব্যাংককে বীমা কোম্পানির চেয়ে বেশি বিশ্বাস করে। তার মানে তারা কাকে বিশ্বাস করে? ব্যাংককে বিশ্বাস করে। কারা দ্বারা কোশ্চেন করলে কাকে পাওয়া যাচ্ছে? ব্যাংককে। সো দে বিলিভ ব্যাংক, দে বিলিভ ব্যাংক। সো দে বিলিভ ব্যাংক কাদের চেয়ে? এই যে বীমা কোম্পানির চেয়ে বেশি। চেয়ের ইংলিশ কি বলেন তো? বা বেশি, চেয়ে বেশি, তার মানে কি? মোর দেন। মোর দেন কাদের চেয়ে? বীমা কোম্পানি, বীমা বা ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি। এরপরে একটা একটা করে কোশ্চেন করে আপনাকে পরবর্তীটুকু বাড়াইতে হবে। হ্যাঁ, মোর দেন ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে আমরা কি বললাম? দে বিলিভ ব্যাংক মোর দেন ইন্স্যুরেন্স কোম্পানি, মানে তারা ব্যাংককে বেশি বিশ্বাস করে, ব্যাংককে বেশি বিশ্বাস করে ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ে। তার মানে কি? দে বিলিভ ব্যাংক, এবার কি? চেয়ে বেশি, মোর দেন কাকে? এই কাটছে ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন প্রথম ট্রান্সলেশনটা কিভাবে করলাম?
আচ্ছা, এবার এবার একটু ভালো করে দেখেন, এখানে পরবর্তীটা কি দেয়া আছে। আচ্ছা, পরবর্তীটা আমি এখানে কেন দিয়ে রাখছি, পরবর্তীটা করানোর জন্য দিই নাই। ভালো করে দেখেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ অর্থায়ন করলেও তার রেকর্ড দেখে প্রকৃত অপরাধী খুঁজে পাওয়া যায়। তো এখানে যায় ঠিক আছে, যে হর্ষায় আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে, এজন্য আমি এটা এর ভিতরে লিখে রাখছি, কিন্তু এটা আপনাকে এখনই শেখাবো না, এটা দ্বিতীয় ক্লাস পরে যখন আমরা প্যাসিভের রুলস শিখবো ভয়েসের, তারপরে এটাতে আসবো। কেন আসবো একটু ভালো করে বুঝাই। দেখেন যে তার রেকর্ড দেখে অপরাধী খুঁজে পাওয়া যায়, যে প্রকৃত অপরাধী খুঁজে পাওয়া যায় না। বলেন তো, অপরাধীকে খুঁজে কারা? অপরাধী কি নিজে নিজেকে খুঁজে না, তাই না? অপরাধীকে অন্য কেউ খুঁজে। তার মানে এখানে সাবজেক্ট নাই, এখানে অবজেক্ট ধরে করতে হবে। সো অবজেক্ট ধরে করতে হলে প্যাসিভে করতে হবে, সেটা প্যাসিভের রুলস আমরা পরের দিন করাবো, তখন ব্যাক এসে এই ট্রান্সলেশনটা করবো। ওকে, সো আমরা এতটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করলাম। এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? দেখুন, তেসো, তেসি, তেসে, তেসেন, চয়স, চয়সয় হসি, চয়সয় একে, চয়সয় একে দন্তের ন, সি, স, সেন, সে, সব মানে এইগুলা থাকবে। এবং কি থাকবে? কাজটি বর্তমানে চলমান আছে। এটা কিন্তু আপনি বাংলা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবেন যে কাজটা কি চলমান আছে নাকি নাই। যেমন এটা মনে করেন, বাংলাদেশ প্রথমবারের মতো ব্যাংকারসুরেন্স চালু করছে। চালু করছে মানে কি? এখনো করেই যাচ্ছে। তারপরে আরেকটু দেখেন, পরেরটা কি আছে? পরেরটা আছে যে অফশোর ব্যাংকিং গুলো প্রতিনিয়ত ক্লায়েন্টদের গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছে। দিচ্ছে মানে কি? দিচ্ছে মানে কি? দিচ্ছে মানে হচ্ছে চয়সা একে তো আছেই, আবার এখনো দিয়েই যাচ্ছে। দিচ্ছে মানে হচ্ছে দিয়েই যাচ্ছে। ওকে, সো এইগুলা তো থাকবেই, প্লাস কাজটা কি থাকবে? চলমান থাকবে। যদি আমি এটা বুঝি যে এইগুলা রইছে এবং কাজটা চলমান আছে, তখন আমি বুঝে নিব যে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়, তাহলে আবার আমরা সেম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসবে? এম, ইজ, আর, তারপরে কি? ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ওকে, এই যে এখন এই জিনিসটা আমি আপনাকে একটু আগে বোঝানোর জন্য বলছিলাম, এই যে এম ইজ আর, এম ইজ আর, এখন কোনটার সাথে কোনটা যাবে? কোন পার্সনের সাথে এম যায়, কোন পার্সনের সাথে ইজ যায়, কোন পার্সনের সাথে আর যায়, এটা ওই যে আমরা তখন এখানে একটু স্কিপ করছিলাম, এখন যাব। ওকে, হ্যাঁ, এই যে এখানে এটা আমি একটু একবারেই শেখাই রাখি, ঠিক আছে? যেমন আমাদের মোট অক্সিলারি কতগুলো আছে আমি একটু দেখি, ঠিক আছে? আমরা প্রথমে কন্টিনিউয়াস ইউজ করব হচ্ছে এম ইজ আর, এম ইজ আর। পারফেক্টে ইউজ করব হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ। পাস্ট ইনডিফিনিটে ইউজ করব ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। আর হ্যাড তো সবার সাথেই যায়, আর শ্যাল উইল এটাও সবার সাথে যায়, ঠিক আছে? সো এই যে এইগুলা কোনটা কার সাথে যায় এবার একটু ভালো করে দেখবো। ওকে, আই, এই আই এর সাথে এম ইজ আর এর ভিতরে কোনটা যাবে? এম যাবে, এটা যেন মনে থাকে, আই এম। ওকে, সো আই এর সাথে এম যায়। এখানে কোনটা যাবে? আই এর সাথে আই হ্যাভ যায়, ঠিক আছে? আই এর সাথে কোনটা যাবে? আই হ্যাভ যায়, মনে রাখবেন। হ্যাঁ, আই এর সাথে এম যায়, তারপর এরপর ভালো করে দেখেন, এরপর আই এর সাথে ওয়াজই যায়। কিন্তু অয়ার যে যায় না এমন না, কিন্তু অয়ার কোন ক্ষেত্রে যায় এটা আমি একটু বোঝাচ্ছি, ঠিক আছে? তো আয়ের সাথে আমরা সবসময় ওয়াজই দিব, হ্যাঁ, কিন্তু কিছু ক্ষেত্রে আয়ের সাথে ওয়ার বসে, যেমন অসম্ভব কল্পনা বোঝাইতে, যেমন ইফ আই ওয়ার এ বার্ড, যদি, যদি আমি পাখি হতাম। এই যে অলিক কল্পনা বোঝাইতে আয়ের সাথে ওয়ার কখনো বসে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যতিক্রম, যখন পরে আমরা যাব, বাট আয়ের সাথে আমরা ওয়াজ দিব। সো আয়ের সাথে কি কি গেল? এম গেল, হ্যাভ গেল, ওয়াজ গেল। ওকে, আয়ের সাথে গেছি। এবার ইউ এর সাথে কি দিব বলেন তো? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ইউ এর সাথে দিব ইউ আর, ইউ আর, ইউ হ্যাভ, ঠিক আছে? ইউ ওয়ার। ক্লিয়ার? ইউ এর সাথে কি কি যায়? ইউ এর সাথে আর যায়, ইউ এর সাথে হ্যাভ যায়, ইউ এর সাথে ওয়ার যায়। ওকে, তাহলে সেকেন্ড পারসন গেল। এবার থার্ড পারসন, থার্ড পারসন হি, হি, শি, হাবি, জাবি, রহিম, করিম যা আছে তার সাথে কি যাবে? ইজ যাবে। রহিম ইজ, হি ইজ, শি ইজ। তো থার্ড পারসনের সাথে কি যাবে? ইজ যাবে।
থার্ড পারসনের সাথে কি যাবে? হ্যাজ যাবে। শি হ্যাজ, রহিম হ্যাজ, করিম হ্যাজ, ঠিক আছে, হি হ্যাজ, সব হ্যাজ যাবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। আর ওয়াজ যাবে। ওকে, এই জন্য আমি দেখেন এখানে লিখে দিছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সেক্ষেত্রে ইজ, হ্যাজ, ওয়াজ এগুলা হয়। হ্যাঁ, আর ইটের সাথে ইজ, ওয়াজ মানে থার্ড পারসন, ইটও তো থার্ড পারসন, ঠিক আছে। তারপর বাকি সব ক্ষেত্রে কি হয়? হ্যাভ, আর, ওয়ার। তার মানে আপনি যদি এই থার্ড পারসন আর এই আয়ের কথাটা মনে রাখেন, আর বাকি সব ক্ষেত্রে কি হবে? হ্যাভ আর ওয়ার হবে, ঠিক আছে। সো এতটুকু বুঝলেই ক্লিয়ার হয়ে যাবেন পারসনে। হ্যাভ যে প্লুরাল, এরকম কোনো ই আছে যে এম ইজ আর এর ভিতরে কোনটা প্লুরাল? ইউ এর সাথে তো আর যায়, ইউ এর সাথে আর যায় না, তার মানে কি আর কি প্লুরাল? এরকম ভাবে কিন্তু কোথাও বি ভার্বকে ভার্ব করা নাই যে কোনটা কোন বি ভার্ব সিঙ্গুলার আর কোন বি ভার্ব প্লুরাল, ঠিক আছে। তো ইউ তো সিঙ্গুলারও হইতে পারে, তুমি, তো তার সাথে তো আর যায়, তাই না? তারপর ইউ এর সাথে তো হ্যাভও যায়। তো এইরকম ভাগ করার দরকার নাই যে এটা সিঙ্গুলার ওইটা প্লুরাল, কোনটার সাথে কোনটা যায় এটা ফিক্স করে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এইবার আমরা চলে আসি ট্রান্সলেশনে। আচ্ছা, এখানে তাহলে আমি জানলাম কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো এখন আমরা প্রথম এই ট্রান্সলেশন করব। এখানে তিনটা ট্রান্সলেশন আছে, তিনটাই করব। হ্যাঁ, ওকে, ভালো করে দেখেন। এখানে লেখা বাংলাদেশ প্রথমবারের মতো ব্যাংক অ্যাসুরেন্স চালু করছে। এখন এখানে লেখা করছে, যে চালু করা, চালু করা হচ্ছে একটা ভার্ব, চালু করা, চালু করা, তাই না? তো এখানে কি লেখা? চালু করছে। চালু করছে মানে কি? এখনো চালু করেই যাচ্ছে। ওকে, চালু করছে। সো আমরা এটা বুঝলাম যে এটা কন্টিনিউয়াসে আছে। তো যেহেতু আমরা বুঝে ফেলছি এটা কন্টিনিউয়াসে আছে, তাহলে কন্টিনিউয়াসের স্ট্রাকচারে কি ছিল? সাবজেক্ট। সাবজেক্ট আমরা সাবজেক্ট কিভাবে খুঁজবো? চালু করছে। চালু করছে, কে চালু করছে? বাংলাদেশ চালু করছে, তাহলে বাংলাদেশ। সো বাংলাদেশ, বাংলাদেশ চালু করছে। এরপরে কি বসবে? এম ইজ আর, এম ইজ আর, এটার সাথে কোনটা যাবে? বাংলাদেশ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো বাংলাদেশ ইজ। ওকে, বাংলাদেশ ইজ। এইবার আমি আমার অনেক আগের একটা ভিডিওতে বলছিলাম আপনার ভোকাবুলারি মানে ভোকাবুলারির ভান্ডার কত বেশি সেটা আপনি সবসময় প্রকাশ করতে পারবেন ফাইনাইট ভার্ব বা ভার্বে। চালু করা, বলেন চালু করার ইংলিশ কি? কমেন্স, ইন্ট্রোডিউস, তারপরে আরো কি আছে? কমেন্স, ইন্ট্রোডিউস, লঞ্চ, আরো অনেক আছে না? আপনার যেটা খুশি আপনি সেটা দিবেন। এই ক্ষেত্রে আপনার দক্ষতা আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে শেখার কিছু নাই। চালু করার ইংলিশ আপনি যত জানবেন তত এখানে ভালোটা ইউজ করতে পারবেন। এখন চালু করার ইংলিশ কমেন্স আছে, ইন্ট্রোডিউস আছে, লঞ্চ আছে, আরো অনেক কিছু আছে, ঠিক আছে। এগুলো আপনাকে কিন্তু জানতে হবে। এখন আমরা কি করব? এই ভার্বের সাথে কি করব? ভার্বের সাথে কি ছিল? আইএনজি যুক্ত ছিল না? ভার্ব প্লাস আইএনজি যুক্ত। এখন ভালো করে আমাকে দেখতে হবে যে এই তিনটার মধ্যে আবার কোনটা বেশি মানে এর সাথে যায়। তো চালু করার ইংলিশ কমেন্স, ইন্ট্রোডিউস, লঞ্চ। যেহেতু প্রথমবারের মতো চালু করতেছে সেই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে লঞ্চ, ঠিক আছে। সো বাংলাদেশ ইজ ইন্ট্রোডিউসিং দিলেও ভুল না, ঠিক আছে। সো বাংলাদেশ ইজ লঞ্চিং, লঞ্চের সাথে আইএনজি যুক্ত করলাম। এইবার আমি জিজ্ঞেস করব কি কি লঞ্চ করতেছে? অবজেক্ট খুঁজে বের করবে, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট খুঁজে বের করলাম যে কি লঞ্চ করতেছে? ব্যাংক অ্যাসুরেন্স লঞ্চ করতেছে। তাহলে আমি এখন ব্যাংক অ্যাসুরেন্স দিব। ব্যাংক অ্যাসুরেন্স একটা টার্ম, ব্যাংক প্লাস ইন্স্যুরেন্স মিলায়, ঠিক আছে। ব্যাংক অ্যাসুরেন্স, সেটা হচ্ছে একটা টার্ম। সো বাংলাদেশ ইজ লঞ্চিং ব্যাংক অ্যাসুরেন্স। আমি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পর্যন্ত চলে গেছি। এরপরে যা বাকি থাকবে সেটা আপনি বসাবেন। এরপরে কি বাকি আছে? প্রথমবারের মতো। তার মানে প্রথমবারের মতো ইংলিশ কি? সো বাংলাদেশ ইজ লঞ্চিং ব্যাংক অ্যাসুরেন্স ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। প্রথমবারের মতো ইংলিশ কি?
এগুলো কিন্তু আপনাকে একটু দেখে দেখে এইভাবে শিখতে হবে। এইগুলোর আবার কিন্তু কোনো নিয়ম নাই, হ্যাঁ, এগুলো আপনার ভোকাবুলারির মতো। প্রথমবারের মতো ইংলিশ হচ্ছে ফর দা ফার্স্ট টাইম, তার মানে কি বাংলাদেশ ইজ লঞ্চিং ব্যাংক ইন্স্যুরেন্স ফর দা ফার্স্ট টাইম, বুঝছেন কিনা? হ্যাঁ, এই যে লাবিব রাফসান একটা সুন্দর কথা বলছে, যে পরবর্তী অংশগুলো বসানোর কাজ যদি আগে পরে হয় কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা নাই যদি সেন্টেন্সটা দেখতে সুন্দর লাগে বা সেন্টেন্সের সঠিক জায়গায় আপনি বসাইতে পারেন, তাইলে কোনো সমস্যা নাই। এগুলোও আমরা আসবো, হ্যাঁ, পরবর্তী কোনটা কোন জায়গায় বসবে না বসবে এইগুলো, এটা তো কেবল ফার্স্ট ক্লাস, জাস্ট মানে শুরু হইতেছে, বহুত কিছু শেখার আছে, ঠিক আছে? কোন জায়গায় কোনটা বসাবো, একটা সেন্টেন্সকে 3 ভাবে লেখা যায়, ঠিক আছে, 3 ভাবে লিখে দেখাবো, সবকিছু করাবো, হ্যাঁ, আপনি জাস্ট মানে দেখতে থাকবেন, হ্যাঁ। ওকে, এবার আমরা আসি পরেরটা। এটা আশা করি আপনারা নিজেরাই একটু করতে পারবেন, দেখেন নিজেরা একটু ট্রাই করবেন, হ্যাঁ, যে এগুলো আসলে কিভাবে করা যায়। আমরা এখনো তাও একটু ছোট ছোট সেন্টেন্সে আছি, এরপরে আস্তে আস্তে বড় বড় সেন্টেন্সে চলে যাব। দেখেন এখানে কি লেখা, অফশোর ব্যাংকিং গুলি প্রতিনিয়ত ক্লায়েন্ট গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছে। ক্লিয়ার? অফশোর ব্যাংকিং গুলো প্রতিনিয়ত ক্লায়েন্টের গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছে, তার মানে কি অগ্রাধিকার দিচ্ছে, এটা হচ্ছে একটা ভার্ব, অগ্রাধিকার দেয়া। অগ্রাধিকার দেয়া হচ্ছে ভার্ব, ভার্বের ইংলিশ কি? আরে প্রায়োরিটাইজ। সো প্রায়োরিটাইজ মানে হচ্ছে, প্রায়োরিটাইজ মানে হচ্ছে অগ্রাধিকার দেয়া, তাই না? সো অগ্রাধিকার এখানে কি দিচ্ছে, ছয় ছয় একার আছে, মানে কি এটা কন্টিনিউয়াস, এখনো দিয়েই যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা আমাকে বুঝতে হবে যে এটা কন্টিনিউয়াস ফর্ম। সো এটা কন্টিনিউয়াস ফর্ম, তাহলে এখন আমি কন্টিনিউয়াস ফর্মের নিয়মে আবার করব, যে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট ছিল, এখন আমি জিজ্ঞেস করব যে অগ্রাধিকার দিচ্ছে, কে অগ্রাধিকার দিচ্ছে? অফশোর ব্যাংকগুলি। অগ্রাধিকার কে দিচ্ছে? এই যে অগ্রাধিকার দিচ্ছে হচ্ছে অফশোর ব্যাংকগুলি। অফশোর ব্যাংকগুলি প্রতিনিয়ত ক্লায়েন্ট গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছে, তার মানে অগ্রাধিকার দেওয়ার কাজটা করতেছে হচ্ছে অফশোর ব্যাংক। তাহলে সাবজেক্টে অফশোর ব্যাংক, অফশোর ব্যাংকস, যেহেতু এখানে গুলি আছে, সো অফশোর ব্যাংকস। এইবার এম ইজ আর এর মধ্যে কোনটা যাবে? আর, তাই না, যেহেতু এটা প্লুরাল, এই যে এস। সো অফশোর ব্যাংকস আর, ওকে। এরপরে ভার্বের আর সাথে আইএনজি যোগ, তার মানে আমরা কি বলছিলাম? প্রায়োরিটাইজ। সো প্রায়োরিটাইজিং, ওকে। সো প্রায়োরিটাইজিং, বা আপনি যদি এখানে প্রায়োরিটাইজিং এর জায়গায় যদি ইমফ্যাসাইজ, ইমফ্যাসাইজ না, ইমফ্যাসাইজ, ইমফ্যাসাইজ ভার্ব ছিল না, যে গুরুত্ব দেয়া, সেটা যদি দেন, ইমফ্যাসাইজিং যদি দেন তাহলেও হবে, কোনো সমস্যা নাই, হ্যাঁ, যে যেটা সিনোনিম ইউজ করতে পারেন করবেন। সো এখানে আমরা বললাম কি অফশোর ব্যাংকস আর প্রায়োরিটাইজিং। এবার প্রায়োরিটাইজিং পর্যন্ত আসছে, এবার অবজেক্ট লাগবে, যে কাকে কাকে অগ্রাধিকার দিচ্ছে? এই যে ক্লায়েন্টের গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছে, এতটুকু অবজেক্ট, ক্লায়েন্টের গোপনীয়তা। এখন আপনি বলেন ক্লায়েন্টের গোপনীয়তার ইংলিশ কি? ক্লায়েন্ট প্রাইভেসি। প্রাইভেসি মানে গোপনীয়তা না? সিক্রেসি। ক্লায়েন্ট প্রাইভেসি, ক্লায়েন্ট সিক্রেসি, যা দিতে চান দিবেন, কোনো সমস্যা নাই। তাহলে প্রায়োরিটাইজিং ক্লায়েন্ট প্রাইভেসি, প্রায়োরিটাইজিং ক্লায়েন্ট প্রাইভেসি। এবার কতটুকু কি? প্রতিনিয়ত, তার মানে কি প্রতিনিয়ত, এখানে আমরা কনস্ট্যান্টলি দিতে পারি, মানে প্রতিনিয়ত, কনস্ট্যান্টলি। এটা আপনি যা খুশি তাই দিতে পারেন, যত ইংলিশ জানেন, কনস্ট্যান্টলি দিতে পারেন, অথবা কি প্রতিনিয়ত, রেগুলারলিও দিতে পারেন, ঠিক আছে, সিম্পলের মধ্যে রেগুলারলি দিতে পারেন, আর যা খুশি তাই দিবেন, এটাতে কোনো সমস্যা নেই, ওকে। সো আপনার সেন্টেন্সটা যাতে ঠিক হয়, সবকিছু যাতে ঠিক থাকে, এটা হচ্ছে মেইন কথা, যে অফশোর ব্যাংকস আর প্রায়োরিটাইজিং বা এমফাসাইজিং
ক্লায়েন্ট প্রাইভেসি কনস্ট্যান্টলি। এখন যদি কেউ চায় যে এই কনস্ট্যান্টলি বা এই রেগুলারলি আমি এখানে দিব, তাইলেও কোনো প্রবলেম নাই, যে অফশোর ব্যাংকস আর কনস্ট্যান্টলি প্রায়োরিটাইজিং আর এই যে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায়, সো offshore banks are constantly prioritizing client privacy বা offshore banks are regularly prioritizing client privacy, অথবা constantly যদি কেউ পড়েও দেয় তাইলেও কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এই ক্লায়েন্ট প্রাইভেসি মানেই হচ্ছে ক্লায়েন্টের গোপনীয়তা। ক্লায়েন্ট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। এখন আবার কেউ যদি দিতে চাই যে এখানে একজন লিখছে যে দ্য প্রাইভেসি অফ ক্লায়েন্ট, তাও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেমন আমরা কি বলি বলেন তো, দ্য ইনফরমেশন অফ টেকনোলজি, দ্য ইনফরমেশন অফ টেকনোলজি, এই জায়গায় আমরা একবারে কি বলতে পারি, ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, সো অনেকভাবে লেখা যায়। হ্যাঁ, সো আপনার যেটা খুশি সেটা দিবেন। আবার এখানে আমরা ক্লায়েন্টস প্রাইভেসি দিয়েও করতে পারতাম। ঠিক আছে, সো সব রকম ভাবে করা যায়। ওকে, হ্যাঁ, ক্লায়েন্টসের সেটাই বললাম যে ক্লায়েন্ট প্রাইভেসি মানেও ক্লায়েন্টের গোপনীয়তা। আবার যদি কেউ মনে করে যে ক্লায়েন্টস প্রাইভেসি তার মানে ক্লায়েন্টদের প্রাইভেসি, ঠিক আছে, এটাও রাইট। সো ক্লায়েন্ট প্রাইভেসিও দিতে পারেন, ক্লায়েন্ট প্রাইভেসি মানেও হচ্ছে ক্লায়েন্টের গোপনীয়তা, আর ক্লায়েন্টস প্রাইভেসি মানে ক্লায়েন্টদের গোপনীয়তা। সো দুইটাই রাইট। হ্যাঁ, আপনার যেটা খুশি সেটা ইউজ করবেন। আচ্ছা, এটা গেল। এইবার এইটাই আসি, শুল্ক বৃদ্ধির কারণে পণ্যের দাম বাড়ছে। ক্লিয়ার? আমি এখানে ভার্ব বলে দিলাম, ভার্ব হচ্ছে বাড়ছে, তাই না, বাড়া, ভার্ব হচ্ছে বাড়া, তাই না। তো ভার্ব হচ্ছে বাড়া, যেহেতু বাড়ছে তার মানে কি এখনো কন্টিনিউয়াস ফর্মে আছে, তাহলে এটা কন্টিনিউয়াস। এখন বলেন সাবজেক্ট, সরি কন্টিনিউয়াস। এখন বলেন এই সেন্টেন্সের সাবজেক্ট কি, সাবজেক্টটা বলেন। ভেরি গুড, ভালো করে দেখেন। এখানে বাড়ছে কে, বাড়তেছে হচ্ছে পণ্যের দাম, তাহলে এটাই সাবজেক্ট, এইটাই সাবজেক্ট। তাহলে আমি বসাইলাম পণ্যের দাম। আচ্ছা, অনেকে দেখলাম লিখছে যে দা প্রাইস লিখছে, ঠিক আছে, দা প্রাইস লিখছে, ঠিক আছে, বাট এখানে প্রাইস না, প্রাইসেস হবে। কারণ কি বলেন তো, প্রাইসেস এস হবে, কারণ এক একটা পণ্যের দাম এক এক রকম, তাই না। সো পণ্যের দাম এখানে প্লুরাল, কিন্তু যেমন আপনি যদি আলু কিনতে যান তাহলে আলুর দাম একটা, যদি কলা কিনতে যান কলার দাম আর একটা, ঠিক আছে। সো পণ্যের দাম ভ্যারি করে। সো আমরা এখানে বললাম যে দা প্রাইসেস অফ। এখন আপনি এখানে অনেক রকম জিনিস দিতে পারেন, এখানে প্রোডাক্ট দিতে পারেন, কমোডিটিস দিতে পারেন, ইনভেন্টরিজ দিতে পারেন, গুডস দিতে পারেন, পণ্য। আপনার যেটা খুশি, আপনি যত বেশি ভোকাবুলারি জানবেন তত বেশি এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো দ্য প্রাইসেস অফ, আমরা ধরলাম আমরা কমোডিটিস দিলাম, ঠিক আছে, দ্য প্রাইসেস অফ কমোডিটিস। ওকে, সো দ্য প্রাইসেস অফ কমোডিটিস, যেহেতু প্রাইসেস আছে প্লুরাল ফর্ম, তাহলে আমরা বললাম দ্য প্রাইসেস অফ কমোডিটিস আর কি বাড়ছে। আর এইবার এই বাড়ার ইংলিশ ইনক্রিজিং, তো খুবই নর্মাল একটা ইংলিশ, তাই না, ইনক্রিজিং। এখানে আপনি সোয়ার আপ দিতে পারেন, সোয়ারিং আপ, ঠিক আছে, অথবা কি দিতে পারেন, বৃদ্ধির আরো ইংলিশ আছে, অ্যাক্রিশন আছে, তারপর হচ্ছে কি স্কাই রকেটিং,
আকাশচুম্বী, আমি সবসময় এটা ইউজ করতাম। স্কাই রকেটিং একটা ভালো একটা নিউজ পেপারের ওয়ার্ড। স্কাই রকেটিং মানে বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, সো দ্য প্রাইসেস অফ কমোডিটিস আর স্কাই রকেটিং, আর স্কাই রকেটিং। ওকে, আকাশচুম্বী হচ্ছে মানে বাড়তেছে। সো দ্য প্রাইসেস অফ কমোডিটিস আর স্কাই রকেটিং। এইবার আপনি কোশ্চেন করবেন কেন বৃদ্ধি পাচ্ছে? শুল্ক বৃদ্ধির কারণে। তার মানে কি? ডিউ টু, মানে কারণের ইংলিশ কি? ডিউ টু, বিকজ অফ, ওয়িং টু, আরো অনেক আছে কারণের ইংলিশ। ঠিক আছে, এগুলো আপনাকে শিখতে হবে কিন্তু, যে কারণের ইংলিশ কি। সো ডিউ টু, বিকজ অফ, ওয়িং টু, যে কোনো একটা দিতে পারেন। হ্যাঁ, তাহলে কি কারণে, কিসের কারণে? শুল্ক বৃদ্ধির কারণে। সো ডিউ টু the increase, due to the increase of কি ট্যারিফস, শুল্ক বৃদ্ধির কারণে, তাই না? ডিউ টু দ্য ইনক্রিজ অফ ট্যারিফ। ইনক্রিজ অফ ট্যারিফ মানে কি? শুল্ক বৃদ্ধি। আর কারণের ইংলিশ ডিউ টু। সো দ্য প্রাইসেস অফ কমোডিটিস আর স্কাই রকেটিং ডিউ টু দ্য ইনক্রিজ অফ ট্যারিফ। আপনি ভাবেন তো, এটা যদি আপনি আপনার মানে সেন্টেন্স বা কোথাও যদি দেন, তাহলে শুনতে ভালো লাগবে না? ওকে, সো এছাড়া এই যে নিলয় আহমেদ ভাই, আমি এখন ক্লাস নিতেছি, ঠিক আছে? আপনাদের যত অভিজ্ঞতা আছে সবগুলো আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? ফ্রি টাইমে আলোচনা করব। হ্যাঁ, এখন আপাতত আমরা ক্লাস করতেছি, ক্লাসের দিকে মন দিই, ঠিক আছে? পরে আস্তে আস্তে বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আজকে অন্তত আমরা 4টা মানে প্রেজেন্ট টেন্স অন্তত শিখে যেতে হবে, ঠিক আছে? তাহলে পরবর্তী দিন বাকি সবকিছু বা টেন্স টেন্স শেষ করা যাবে। হ্যাঁ, ওকে, এবার এখানে আসি আবার সেম। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমরা কিভাবে চিনবো? বাংলা ক্রিয়ার শেষে দেখেন, বাংলা ক্রিয়ার শেষে আসো, আসি, আসে, এসেন, এসো, এসি, সে, সি, সেন। এখন আবার অনেকে কোশ্চেন করতে পারে, ভাই সে, সি, সেন তো কন্টিনিউয়াসেও ছিল, তাহলে এখানে কেমনে আসলে বুঝবো? হ্যাঁ, কন্টিনিউয়াসেও থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্টেও থাকতে পারে, কিন্তু কন্টিনিউয়াসে থাকলে মানে সেন্টেন্সটা কি হবে বা কাজটা কি হবে? চলমান থাকবে। বাট পারফেক্টে চলমান থাকবে না। পারফেক্টে কি থাকবে? এই যে কাজটি সম্প্রতি শেষ হয়েছে বোঝাবে। কাজটি সম্প্রতি শেষ হয়েছে বোঝাবে, মানে ভার্বের শেষে শেষই আছে, কিন্তু ভার্ব মানে কাজটা শেষ হয়ে গেছে, চলমান নাই। চলমান থাকলে কন্টিনিউয়াসে দিব, আর চলমান না থাকলে প্রেজেন্ট পারফেক্টে দিব। যেমন এখানে দেখেন কি লেখা, দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে সরকার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেন্টেন্স। তাইলে এখানে যদি আমি বলি যে এই যে দেশের সকল নাগরিক, এই যে চালু করেছে, চালু করেছে, অলরেডি সে। এখন আমি যদি বলতাম চালু করছে, করছে যদি বলতাম, তাইলে এখনো কন্টিনিউয়াস ছিল, কিন্তু এখানে লেখা করেছে, তার মানে কি অলরেডি করে ফেলছে। তার মানে এটা আমাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে আছে এবং এটা সম্প্রতি শেষ হয়ে গেছে। সো এটাকে আমরা কন্টিনিউয়াসে করতে হবে। বোঝা গেছে এটা? তাহলে এটা কি? কাজটি সম্প্রতি শেষ হয়েছে এবং বাংলা ক্রিয়ার শেষে এগুলা থাকবে। ওকে, এর স্ট্রাকচার কি? এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ওকে, আচ্ছা, এইবার কথা হচ্ছে যে এই যে দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে সরকার। আপনি আমাকে বলেন তো, এই জায়গায় মোট কয়টা ভার্ব?
হ্যাঁ, জাহিদ অন্তু, ইমরান হোসেন, রয়নিল সবাই ঠিক বলছেন। এখানে মোট দুইটা ভার্ব আছে, ভালো করে দেখেন। এখানে মোট কয়টা ভার্ব? দুইটা ভার্ব। একটা হচ্ছে নিশ্চিত করা, এনশিওর, আর একটা হচ্ছে চালু করা। ওই যে চালু করার ইংলিশ অনেক কিছু বলছিলাম না, ইন্ট্রোডিউস হইতে পারে, কমেন্স হইতে পারে, লঞ্চ হইতে পারে, তাই না? অনেক কিছু হইতে পারে, আমরা কমেন্স লিখলাম। তাহলে এখানে তো দুইটা ভার্ব। এখন আমি কেমনে বুঝবো যে এই ভার্বের পাস্ট পার্টিসিপল আমি কোন ভার্বটা বসাবো? আপনি কি বুঝতে পারতেছেন যে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, আমি এখানে স্ট্রাকচারে বলছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এই ভার্বের পাস্ট পার্টিসিপল কোন ভার্বের পাস্ট পার্টিসিপল দেবো? এনশিওরের নাকি কমেন্সের? কোনটা বলেন তো, কোনটা? এটা আমি কিভাবে বুঝবো? মিস্টেক, ভেরি গুড। অসমাপিকা ক্রিয়া নিশ্চিত করতে, হ্যাঁ, এইটাই আমি শুনতে যাচ্ছিলাম যে আমাকে এখন ভার্ব শিখতে হবে। আমি আর এর পরে যাব না, ক্লিয়ার? আমি আর এর পরে যাব না। এরপরে আমরা কোথায় যাব? এরপরে যাব আমরা একটু উপরে যাব, এই উপরে যাব। এই জন্য আমি বললাম না, সবকিছু সেট করে রাখছি, কখন কোনটা করতে হবে না করতে হবে সেটা আমি সেট করে রাখছি সবার জন্যই। এখন আমরা যাব হচ্ছে ভার্বে, এখন আমরা ভার্ব শিখবো, ক্লিয়ার? এনার্জি আছে না আপনাদের? 2 মিনিট ব্রেক নেবেন? 2 মিনিট ব্রেকের দরকার আছে? মিস্টেক, আপনি বিপ্লব মিস্টেক দিয়ে রাখছেন কেন? বিপ্লব দিয়ে একটা আইডি খুলতেন। আচ্ছা ঠিক আছে, কোনো রেস্টের দরকার নাই। ওকে ওকে, সো আমরা এখন শিখবো ভার্ব, পরেরটুকু পরে শিখবো, আগে যেটা দরকার সেটা এখন শিখে নিব। ওকে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বড় বড় দেখেন আস্তে আস্তে কিন্তু বড় বড় ট্রান্সলেশন আসা শুরু করছে। সো বড় বড় ট্রান্সলেশন যদি করতে হয় তাহলে এই যে দেখেন এটাও একটা বড় বড় ট্রান্সলেশন। যদি 2-3 লাইনেরও ট্রান্সলেশন আসে তাহলে আমাকে কোন কোন ট্রান্সলেশন গুলা করতে বা কোন কোন জিনিসগুলো ভালো করে শিখতে হবে এটা যেন আপনি ভালো করে খেয়াল রাখেন। ওকে, সো এখন আমরা শিখবো হচ্ছে ভার্ব। এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো হচ্ছে ভার্ব। ওকে, সো ভার্ব মানে কি, এতটুকু আপনি বুঝতে পারছেন এতটুকু সময়ের ভিতরে। এবার দেখেন আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব নিচে আছে, সো আগে আমরা ফাইনাইট ভার্ব শিখি। এই যে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া। বাংলায় আমরা কি বলি? সমাপিকা ক্রিয়া। তো এই সমাপিকা ক্রিয়াটা কি? যেই ক্রিয়া দ্বারা বাক্য শেষ করা যায়, যেই ক্রিয়া দ্বারা কি বাক্য শেষ করা যায় তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলি। ওকে, আমরা যে 12টি টেন্সের রুলস করি না, 12টা টেন্সের রুলস আছে না, এই 12টা টেন্সে আমরা প্রত্যেক জায়গায় ইউজ করি না যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর কি ভার্বের পাস্ট ফর্ম, তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে 12টা টেন্সে ভার্বের এই ফর্ম, ভার্বের ওই ফর্ম, ভার্বের সাথে আইএনজি যোগ, এই যে ভার্ব, এই ভার্বটা সবসময় ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এই ভার্বটা সবসময় কি ভার্ব? ফাইনাইট ভার্ব। সো মনে রাখতে হবে যে আমরা যে 12টা টেন্সে যে ভার্ব ব্যবহার করি সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, এখন কথা হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট কিভাবে আইডেন্টিফাই করব। দেখেন সমাপিকা ক্রিয়া আমি আগেই বলে দিছি, যেই ক্রিয়া দ্বারা বাক্য শেষ করা যায়। তো আসেন দেখি বাক্য কিভাবে শেষ করা যায় আর বাক্য কিভাবে শেষ করা যায় না। ভালো করে দেখেন, সকল নাগরিকের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করার জন্য সরকার 5G প্রযুক্তি চালু করেছে। ওকে, তাহলে এটা একটা পুরো একটা সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সে ভার্ব কয়টা? এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে একটা নিশ্চিত করা আর একটা চালু করা, তাই না? এই সেন্টেন্সে ভার্ব দুইটা, একটা হচ্ছে নিশ্চিত করা এনশিওর, আর একটা হচ্ছে কমেন্স চালু করা। ওকে, এখন আমি কেমনে বুঝবো যে কোনটা সমাপিকা আর কোনটা অসমাপিকা? হ্যাঁ, এই যে যেটা এইভাবে ধরে রাখবো। কিভাবে ধরে রাখবো বলেন তো? এই যে নিশ্চিত করা না, এই নিশ্চিত করা অংশ বাদ দিয়ে দিব। মানে এই নিশ্চিত করার অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, ভালো করে দেখেন, এতটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তার মানে আর কতটুকু থাকে?
এতটুকু না? তো দেখেন তো এতটুকু দ্বারা সেন্টেন্স কমপ্লিট হওয়া সম্ভব না? যে সরকার 5G প্রযুক্তি চালু করেছে, এটাকে একটা মানে পূর্ণাঙ্গ বাক্য না? যে সরকার 5G প্রযুক্তি চালু করেছে, তার মানে কি এই এই চালু করেছে দ্বারা সেন্টেন্স কমপ্লিট করা সম্ভব, তার মানে এটা ফাইনাইট, এটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এখন এখন আমরা এইটা বাদ দিয়ে দিব, যে মনে করেন এইটা নাই, ঠিক আছে? তাইলে আমি এখন মনে করেন যে এইটুকু নাই, এইটুকু নাই, তাহলে দেখি যে কোশ্চেন মানে বা সেন্টেন্সটা রাইট আছে কিনা। সকল নাগরিকের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করার জন্য, সেন্টেন্স কমপ্লিট হয়েছে? সকল নাগরিকের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করার জন্য, সেন্টেন্স কমপ্লিট হয় নাই। পরের জন আবার জিজ্ঞেস করবে কি নিশ্চিত করার জন্য কি কি করতে হবে? সো এই নিশ্চিত করা দ্বারা সেন্টেন্স কমপ্লিট করা যাচ্ছে না, তাই এটাকে আমি বলি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? সো বাংলা দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা সমাপিকা ক্রিয়া কোনটা সমাপিকা ক্রিয়া না? যেটা দ্বারা সেন্টেন্স কমপ্লিট করা সম্ভব, যেমন এটা দ্বারা সম্ভব হচ্ছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। এটা দ্বারা সম্ভব হচ্ছে না, এটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আরেকটা দেখি। আরেকটা দেখি, এখানে দেখেন এই বাণিজ্য যুদ্ধ সংঘটিত হওয়ার ফলে বিভিন্ন দেশ নতুন জোট গঠনের চেষ্টা করছে। তো ভালো করে দেখেন, আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই, মানে সংগঠিত হওয়া, এখানে তো সংগঠিত হওয়া একটা ভার্ব, তাই না? অর্গানাইজ, অর্গানাইজ। সো আমি যদি এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? বিভিন্ন দেশ নতুন জোট গঠনের চেষ্টা করছে, তার মানে কি এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, এখন যদি আমি এই চেষ্টা করা বাদ দিয়ে দিই, চেষ্টা করা বাদ দিয়ে দিই, তাহলে কি এই বাণিজ্য যুদ্ধ সংগঠিত হওয়ার ফলে বিভিন্ন দেশ নতুন নতুন জোট গঠনের কি কিছুই না, বা নতুন জোট কি, বা এই বাণিজ্য যুদ্ধ সংগঠিত হওয়ার ফলে কি, তারপরে কি? সো এইটা দ্বারা সেন্টেন্স কমপ্লিট করা সম্ভব না, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট, এটা নন ফাইনাইট ভার্ব। আপনি কি বুঝতে পারছেন? বাংলা সেন্টেন্স থেকে বোঝা যাবে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট? ওকে, যদি ক্লিয়ার হন তাহলে বলবেন ক্লিয়ার, যে আমি এখন চিনতে পারবো যে এটা ফাইনাইট আর এটা নন ফাইনাইট। ওকে, বাংলা বাংলা সেন্টেন্সে। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। সো আমরা তো ফাইনাইট বুঝলাম, তাই না? আবার ইংলিশ সেন্টেন্সে ফাইনাইট চেনার উপায় কি? এটা তো বাংলা সেন্টেন্সে আমরা চিনলাম, যে যেটা দ্বারা বাক্য কমপ্লিট হওয়া সম্ভব সেটা ফাইনাইট, আর যেটা দ্বারা সম্ভব না সেটা নন ফাইনাইট। আর ইংলিশে কিভাবে চিনবো? ইংলিশে যে এইভাবে, যে আমরা 12টা টেন্সে যে ভার্বের, যেমন এটা একটু বুঝাই দিই আমি, হ্যাঁ। এখানে আমি কি লিখছি ভালো করে দেখেন, আমরা 12টি টেন্সে যে ভার্ব ব্যবহার করি তা হচ্ছে ফাইনাইট ভার্ব। মনে করেন হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে মানে রাস্তায় হাঁটতেছে, তাই না? তো এটা কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এটা একটা কন্টিনিউয়াস, তাই না? এটা একটা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে এটা কি ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা কি এটা একটা ফাইনাইট ভার্ব। এই যে বলছি না আমরা 12টা টেন্সে যে ভার্ব ব্যবহার করি তাই হচ্ছে ফাইনাইট ভার্ব, তার মানে এখানে ওয়াকিং হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু এখন যদি আমি এই সেম ওয়াকিং এখানে দিই, যে walking is good for health, কি বললাম? ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখন দেখেন এটাও তো ওয়াকিং, এইটাও ওয়াকিং, এটা ফাইনাইট হলো। কেন ফাইনাইট হলো? এটা ভার্বের রুলসে পড়ছে, এটা এই যে কন্টিনিউয়াস টেন্সের রুলসে পড়ছে, যে ভার্ব প্লাস আইএনজি। এই ওয়াকিং কি কোনো রুলসে পড়ছে? এই ওয়াকিং কি কোনো রুলসে পড়ছে? এই ওয়াকিং এর আগে কি আছে? কোনো কিছু আছে? এম ইজ আর, হ্যাভ হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন, বা ওয়াজ ওয়ার কিছু আছে? তাহলে এই ওয়াকিং তো কোনো ভার্বের কোনো টেন্সের ভার্বে পড়ে নাই, তাই না? তাহলে এটাকে আমি বলবো নন ফাইনাইট, নন ফাইনাইট। আর এখানে ফাইনাইট কোনটা? এখানে ইজ হচ্ছে ফাইনাইট।
সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওই যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি এম ইজ আর, তাই না? তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার বোঝা গেছে? ইংলিশে কিভাবে বুঝবো যে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট? এখন কি বুঝতে পারছেন কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? আচ্ছা, ট্রান্সলেট করবেন না দাদা এগুলার? আচ্ছা, ট্রান্সলেশন তো আমরা এখনো করবো, আমরা প্রচুর ট্রান্সলেশন করবো, ঠিক আছে? এটা জাস্ট আপনাকে এখানে কি দেওয়ার জন্য রাখা হয়েছিল, মানে ইসের দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা আগে নন ফাইনাইট আগে শিখে নিই, তারপরে এখানে এসে আমরা ট্রান্সলেশন করে দেবো। হ্যাঁ, আগে নন ফাইনাইট শিখে নিই। আমার উপর ভরসা রাখেন, আমি যা যা করাই তাই তাই করেন, সব করাবো, এখানে যা যা আছে সব করাবো। হ্যাঁ, আমি সেইভাবে এই জিনিসগুলো অর্গানাইজ করছি। হ্যাঁ, তো আগে নন ফাইনাইট আগে শিখে নিই, ঠিক আছে? সো নন ফাইনাইট ভার্ব, দেখেন নন ফাইনাইট ভার্ব আমি এখানে কি লিখছি, যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া 12টা টেন্সের গঠনে হয়ে গেল। এই যে 12টা টেন্সের গঠনে পড়বে না, তার মানে 12টা টেন্সের গঠনে যেই ভার্ব পড়বে না সেটাকে আমি বলতে পারি এটা নন ফাইনাইট ভার্ব। এটা ইংলিশে বোঝার কারণে, ঠিক আছে? আর বাংলায় হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্য শেষ করা যায় না সেটা দ্বারাই আমরা বুঝবো যে সেটা নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্বকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এই যে জিরান্ড, পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে এইগুলা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের ক্লাস আছে, অনেকের গ্রামার ক্লাস আছে, অনলাইনে অনেক কিছু আছে, ঠিক আছে? বাট আমি এইগুলা নিয়ে খুব বেশি দূর যাব না। খুব বেশি দূর কখন যাব? ওই যে 12টা ক্লাসের পরে, যে আপনাকে ভালো করে শিখাই দিব যে কোনটা কোন জায়গায় কোনটা জিরান্ড হয়, কোনটা পার্টিসিপল হয়। আপাতত আপনার শিখে রাখার জন্য বা আমাদের ট্রান্সলেশনের জন্য যতটুকু দরকার ততটুকু আমি দেখাই রাখছি। দেখেন, জিরান্ড, জিরান্ড আমরা কখন বলি? যখন ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু নাউন হবে। কেবল একটা বলছিলাম না, ওই যে ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই যে ভার্ব প্লাস আইএনজি, যে ওয়াক, ওয়াক প্লাস আইএনজি ওয়াকিং, তাহলে এখানে এটা নাউন হিসেবে কাজ করছে। কেন? এই যে ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন কাজ করে। ক্লিয়ার? তাহলে এটা নাউন হিসেবে এখন ব্যবহার করা হয়েছে, সো এটাকে আমরা বলি জিরান্ড। এগুলো আমরা আরো বিস্তর জানবো 12 ক্লাসের পরে। ওকে, আর পার্টিসিপল আমরা কাকে বলি? পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ যদি হয়। মনে করেন যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে কি একটা ঘুরন্ত পাথরে কখনো শ্যাওলা জমে না, ঠিক আছে? সো এ রোলিং স্টোন, কেমন স্টোন? স্টোন মানে পাথর, স্টোন মানে পাথর, আর রোল, রোল মানে হচ্ছে ঘোরা, তাহলে রোলিং হচ্ছে ঘূর্ণায়মান, ঠিক আছে? তাহলে এটাও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এখানে এই ভার্ব প্লাস আইএনজি কাকে মডিফাই করতেছে? পাথরকে মডিফাই করতেছে। যে কেমন পাথর? ঘূর্ণায়মান পাথর, মানে পাথরটা ঘুরতেছে, তার মানে একে মডিফাই করতেছে। তার মানে এখানে এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটুকু এটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। সো দেখেন কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল এত কিছু আমাদের জানার দরকার নাই, আমাদেরকে সেন্টেন্সের গঠনটা যাতে আমরা ভালো করে বুঝতে পারি, ঠিক আছে? এটা রোলিং স্টোন মানে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ জানতে পারলেই হলো। এখানে ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ, এটা নাউন, এটা নাউন জানতে পারলেই হলো, ঠিক আছে? সো পার্টিসিপল জেরান্ডে হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করা হবে, পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে এই যে পারফেক্ট পার্টিসিপলে কি আছে, এই যে হ্যাভিং প্লাস ভার্বের ভিতরে, এটা একটা রুলস। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যদি হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই উইল গো হোম, মানে কাজটি শেষ করে আমি বাড়িতে যাব। সো এই যে হ্যাভিং এর পরে আমরা কি দিই? হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে ডান, ডু, ডিড, ডান। হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের নিয়ম। আর ইনফিনিটিভ, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের লাগবে ট্রান্সলেশনে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ লাগবে। সো এই ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মনে আছে কোনটা? ওই যে গো, গো, তারপর কি শাইন, শাইন, এটা এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে টু ইট,
টু গো, এগুলোর মানে আসলে কেমন দেয়, ইনফিনিটিভের মানে কেমন দেয় দেখেন, তে যুক্ত থাকতে এরকমের মান দেয়, যেমন টু ইট খেতে, টু গো যেতে, তার মানে কি টু নিশ্চিত করতে, নিশ্চিত করতে, টু এনশিওর, বোঝা গেছে এবার? ওই যে সেই টু এনশিওর, নিশ্চিত করতে তে আছে না, তে যুক্ত থাকতে আমরা কি করব, ইনফিনিটিভ করব। সো নিশ্চিত করতে মানে কি টু এনশিওর। বোঝা গেছে? এতটুকু নন ফাইনাইট, এতটুকু জানলেই হবে। ওকে, সৌরভ সাহা, আমরা প্রচুর ট্রান্সলেশন করব, প্রচুর এক্সাম্পল করব, ঠিক আছে? সো এতটুকু এক্সাম্পল দ্বারা ভয় পেন না, আরো প্রচুর এক্সাম্পল আছে, যা করাবো সবকিছুই এক্সাম্পল। হ্যাঁ, এখনো শেষ হয়ে যায় না কিছু। তো এখন আমরা আবার এই যে এখানে কয়েকটা ট্রান্সলেশন ছিল, এটাতে আসবো। ওকে, এই যে এবার মনে করেন আমরা এখানে আসলাম। এবার আপনি আমাকে বলবেন এখানে, এখন তো আমি আপনাকে মোটামুটি ভার্বের ফাইনাইট আর নন ফাইনাইট বোঝাইছি, তাই না? তো এখন আমরা এখানে কি দেখব, সকল নাগরিকের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করার জন্য সরকার 5G প্রযুক্তি চালু করেছে। এই সেন্টেন্সে এখন ফাইনাইট ভার্ব কোনটা, ভালো করে বলেন, এখন কোশ্চেন করলে পাওয়া যাবে যে ফাইনাইট ভার্ব কোনটা। সাদিয়া ফারজানা সুরভি, আজকে লিংক পাইনি দাদা, তাই কেবল জয়েন হলাম। দেখেন আমি এই কয়েকদিন ধরে বলতেছি যে আপনারা টেলিগ্রামে যুক্ত হন, আপনারা টেলিগ্রামে যুক্ত হন। টেলিগ্রামে আমি ক্লাস লিংকটা দিয়ে দিই, এই টেলিগ্রামটাই আপনারা কিন্তু যুক্ত হয়ে নেবেন। হ্যাঁ, নাহলে দেখা যায় যে অনেক সময় ক্লাস খুঁজে পায় না। ওকে, সো চালু করেছে, চালু করেছে, ভালো করে বুঝেন, এই জায়গায় আমি ট্রান্সলেশন করে দিচ্ছি কিন্তু এখন চালু করেছে। সো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই না? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। সো আমি বুঝছি যে ফাইনাইট ভার্ব এইটা। এখন ফাইনাইট ভার্ব ধরে আমি কি করব, টেন্স নির্ণয় করব। এখন বলেন চালু করেছে, এই ছে এটা কোন টেন্স, চালু করেছে কোন টেন্স, দ্রুত বলবেন। কন্টিনিউয়াস কে বললো? সালমা কাদের। একটু ভালো করে দেখেন, এটা কন্টিনিউয়াস না। কেন না? একটু আগে আমি কিন্তু পড়াইছি, এটা কি চালু, চালু করেছে, চালু করেছে। এই যে করে, করেছে, করেছে মানে কি অলরেডি করে ফেলছে। আর যদি বলতো চালু করছে, চালু করছে, চালু করছে যদি বলতো তার মানে এখনো চলমান। কিন্তু যদি বলে যে চালু করেছে তার মানে অলরেডি চালু করে ফেলছে। তো অলরেডি যেটা চালু করে ফেলছে সেটা মানে কি সম্প্রতি কাজ শেষ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটাকে আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট। ওকে, সো প্রেজেন্ট পারফেক্টের রুলস আমরা এখন ইউজ করব। তো বলেন প্রেজেন্ট পারফেক্টের রুলসে আমরা এখন আসবো সাবজেক্ট, তাই না? এই যে এখানে আমরা রুলস লিখি যে সাবজেক্ট প্লাস, এবার সাবজেক্ট। এখন বলেন কে চালু করেছে, চালু করার কাজটা কে করেছে? অ্যান্সার কি সরকার। এই যে যে সরকার 5G প্রযুক্তি চালু করেছে, তাই না? তাহলে চালু করেছে কে? সরকার। সো সাবজেক্ট হচ্ছে কে? গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট। ওকে, সো গভর্নমেন্ট আমি লিখলাম যে গভর্নমেন্ট। এবার এবার কি সাবজেক্টের পরে কি হ্যাভ হ্যাজ, তাই না? হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্টের নিয়মে, না প্রেজেন্টের স্ট্রাকচারে। সো সাবজেক্টের সাথে কি বসবে? গভর্নমেন্টের সাথে কি যায়? হ্যাজ যায়। সো গভর্নমেন্ট হ্যাজ। ওকে, সো গভর্নমেন্ট হ্যাজ, এরপরে কি ভার্বের, ভার্বের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? সো ভার্বের পাস্ট পার্টিসিপল চালু করার ইংলিশ কি বললাম? কমেন্স, লঞ্চড, ইন্ট্রোডিউস সবকিছু। তো আমরা এখানে লঞ্চ দিলাম আবার, ঠিক আছে? সো এখানে কি হবে? ভার্বের V3 লঞ্চ, লঞ্চ থেকে লঞ্চড হবে, লঞ্চড ed যুক্ত হবে, ঠিক আছে? সো গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড,
তাহলে কি কি করলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ দিলাম, তারপর ভার্বের ভি তেলে দিলাম। এবার অবজেক্ট দিব, অবজেক্ট। অবজেক্ট কি, কি চালু করেছে, চালু করেছে কি, চালু করেছে 5G প্রযুক্তি। কি চালু করেছে, 5G প্রযুক্তি। সো গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড 5G টেকনোলজি, টেকনোলজি। ক্লিয়ার? এখন দেখেন আপনার একটা সেন্টেন্স কমপ্লিট, বা আপনি প্রথম যেটা দিয়ে শুরু করবেন সেই সেন্টেন্সটা কমপ্লিট। এইবার একটা একটা করে কোশ্চেন করতে হবে। আর এই পরেরটুকু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যত নিয়ম শিখবো সেগুলোতে আরো বেশি স্মুথ হইতে থাকবে, ঠিক আছে? বাট এই প্রথমের সেন্টেন্সটা যেন ভুল না যায়, যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, তার মানে কি গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড 5G টেকনোলজি। এইবার আমি আবার কোশ্চেন করব যে গভর্নমেন্ট কেন 5G টেকনোলজি লঞ্চ করছে, কেন করছে, নিশ্চিত করার জন্য, নিশ্চিত করার জন্য। কি করার জন্য, নিশ্চিত করার জন্য। এখন নিশ্চিত করার জন্য আপনি দুই ভাবে লিখতে পারেন, যে ফর এনশিওরিং, ফর এনশিওরিং নিশ্চিত করার জন্য, অথবা লিখতে পারেন টু এনশিওর নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে বলেন তো, কি নিশ্চিত করতে সরকার 5G প্রযুক্তি চালু করেছে, কি নিশ্চিত করার জন্য, এই যে অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করার জন্য। কি নিশ্চিত করার জন্য, একটা একটা করে কোশ্চেন করে আগাইতে হবে সামনে, বুঝে গেছে? প্রথম যখন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট চলে আসবে, তখন আপনাকে একটা একটা করে কোশ্চেন করতে হবে, যে এই কেন দ্বারা তখন কোশ্চেন করবে, যে কেন চালু করেছে এই 5G, নিশ্চিত করার জন্য। তাহলে নিশ্চিত করার ইংলিশ কি, টু এনশিওর নিশ্চিত করতে। তাহলে টু এনশিওর কি নিশ্চিত করতে, এবার আবার কোশ্চেন করেন যে কি নিশ্চিত করবে, অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করবে। সো টু এনশিওর আল্ট্রা মডার্ন, নাকি অত্যাধুনিকের ইংলিশ কি, মনে করেন যে আল্ট্রা মডার্ন আমরা দিলাম, হ্যাঁ আপনারা আরো ইংলিশ জেনে দিবেন আর কি, ঠিক আছে? যে অত্যাধুনিক হচ্ছে আল্ট্রা মডার্ন, আল্ট্রা মডার্ন বা এক্সট্রা মডার্ন হইতে পারে, আরো কি কি হইতে পারে, ঠিক আছে? তো আমরা দিলাম আল্ট্রা মডার্ন। হ্যাঁ, সো গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড 5G টেকনোলজি টু এনশিওর আল্ট্রা মডার্ন প্রযুক্তি, তাই না? আল্ট্রা মডার্ন টেকনোলজি, আল্ট্রা মডার্ন টেকনোলজি কাদের জন্য, সকল নাগরিকের জন্য। তাহলে এবার আবার কোশ্চেন করবো কি, কাদের জন্য করছে এটা, সবার, সকল নাগরিকের জন্য। সো আল্ট্রা মডার্ন টেকনোলজি ফর অল ওয়ার্কস অফ পিপল দিতে পারেন, অল ওয়ার্কস অফ পিপল দিতে পারেন, যে সকল নাগরিকের জন্য, অথবা দিতে পারেন যে ফর অল সিটিজেন্স, ঠিক আছে? ফর অল সিটিজেন্স। এটা আপনি যার ইচ্ছা মতো দিবেন, যে সকল নাগরিকের জন্য এর ইংলিশ কি, ফর অল সিটিজেন্স, ফর অল ওয়ার্কস অফ লাইফ, ফর অল পিপল অফ লাইফ, যার যেটা ইচ্ছা। তাহলে ইংলিশ কি হবে, যে গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড 5G টেকনোলজি টু ইনশিওর আল্ট্রা মডার্ন টেকনোলজি ফর অল সিটিজেন্স, ঠিক আছে? সো মানে যেটা স্টেপ বাই স্টেপ আপনি কোশ্চেন করতে থাকবেন, একটা একটা করে কোশ্চেন আসতে থাকবে। বাট ফাইনাইট ভার্ব আগে খুঁজে বের করে আগে মেইন সেন্টেন্সটা লিখতে হবে, তারপরে আস্তে আস্তে কোশ্চেন করে আগাইতে হবে। ক্লিয়ার কিনা? হ্যাঁ, ওই যে অ্যাডভান্স টেকনোলজি, হাইটেক টেকনোলজি, হ্যাঁ এগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, মোহাম্মদ তানজিমুল ইসলাম সিয়াম বলছে যে দাদা প্রশ্ন করার কি কোনো প্রসেস আছে? দেখেন, এই প্রশ্নটা আপনি কয়েকটা বার করতে 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 আপনি নিজেই বুঝে ফেলবেন যে এর পরেরটা কি কোশ্চেন করতে হবে আমাকে, যে মানে ট্রান্সলেশনে কি দেয়া আছে এবং এটাকে কি ধরে কোশ্চেন করতে হবে, এটাকে কি কেন ধরে কোশ্চেন করব, নাকি এটাকে কি ধরে কোশ্চেন করব। যেটা ধরে কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যাবে ওইটা ধরে কোশ্চেন করবেন, ঠিক আছে? এই যে কখন কোশ্চেন করবেন এইটাই আমি বলতেছি। দেখেন, আপনাকে প্রথম এই টেন্সের রুলসটা কভার করতে হবে, ঠিক আছে? এই টেন্সের রুলসটা কভার করলাম, যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট, এইটুকু আমার কভার হয়ে গেছে, তাই না? এইটুকু কভার হওয়ার পরে বাকি যতটুকু আছে ততটুকুকে আবার আমি কোশ্চেন করব। হ্যাঁ,
যে প্রথমে দেখি যে কি দ্বারা যে কি চালু করেছে, সেটা তো আমরা লিখছি যে 5G। এবার আমি নিশ্চিত কোশ্চেন করব কেন দ্বারা, যে দেখি কেন দ্বারা কোশ্চেন করলে কোনো অ্যান্সার পাওয়া যায় কিনা। কেন চালু করেছে এই প্রযুক্তি? এই যে নিশ্চিত করার জন্য। কি নিশ্চিত করার জন্য? তখন আবার নিশ্চিত করাকে কোশ্চেন করবো যে কি নিশ্চিত করার জন্য চালু করছে? অত্যাধুনিক প্রযুক্তি চালু করার জন্য নিশ্চিত করছে, ঠিক আছে, অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করার জন্য। এবার আবার কোশ্চেন করবো যে কাদের জন্য নিশ্চিত করছে? সকল নাগরিকের জন্য, ঠিক আছে। সেরকম আস্তে 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 আপনাকে কোশ্চেন করা শিখতে হবে। ক্লিয়ার? রান মানে পরিচালনা করা বা চালু করা। হ্যাঁ, রান টান দিতে পারেন, বাট আপনি একটু অ্যাডভান্স ভার্ব ইউজ করার ট্রাই করবেন, ঠিক আছে। সাদিয়া, ফারজানা, সুরভি, আমি আসলে একটা টেলিগ্রাম গ্রুপ খুলছি, ঠিক আছে। আপনি একটু ট্রাই করবেন টেলিগ্রামে যুক্ত হয়ে নেওয়ার। হ্যাঁ, যদি না পারেন একটু আশেপাশে কারো হেল্প নিয়ে টেলিগ্রাম একটা গ্রুপ খুললেন অন্তত ক্লাসটা করার জন্য, ঠিক আছে। ওকে, আজকে অনেক সময় ক্লাস নিয়ে ফেলছি, প্রায় কত 1 ঘন্টা 45 মিনিট, তাই না? তো আমি আশা করি যে আপনাকে একটু হইলেও হয়তোবা শেখাইতে পারতেছি। এখন আপনার বলেন যে কারোর কি খারাপ লাগতেছে ক্লাস, বা কেউ কি বুঝতেছেন না এমন কিছু আছে? ঠিক আছে, আপনারা আমার সাথে থাকেন। আমি ট্রাই করব যে আগামী 2-3 মাস 4 মাসের মধ্যে আপনাকে একটা ভালো প্রস্তুতি আপনার হাতে ধরাই দেওয়ার জন্য, ঠিক আছে। আমরা এখনো প্রচুর কিছু শিখবো, এগুলো জাস্ট বিগিনিং। হ্যাঁ, এই যে দেখেন আমরা যত কিছু করবো না ট্রান্সলেশন দিয়ে শিখবো, যা করব সব ট্রান্সলেশন। সো আপনি প্রতিদিন আমাদের ট্রান্সলেশনে থাকবে প্রায় 15-16টা, আর সেরকম বড় বড় ট্রান্সলেশন দিয়ে আমরা ট্রাই করবো। এগুলো তো এখন ছোট ছোট লাগতেছে না? দেখেন আপনাকে যখন আরো, এটা তো ফার্স্ট ক্লাস, মনে করেন যে আমরা আরো কয়েকটা ক্লাস গেলাম। কোন ক্লাসে যাব? মনে করেন 5 নাম্বার ক্লাস। এই যে এটা হচ্ছে যেমন যেমন ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করা ছিল ইসরায়েলের পরিকল্পনা, এটা ক্লোজের ক্লাস। হ্যাঁ, এটা ক্লোজের ক্লাস, এটা ক্লোজ যেদিন করব সেদিন। আর দেখি আর কোন ক্লাস থাকে। ক্লাস 3-তে কি আছে? ক্লাস 3-তে দেখেন ক্লোজ আছে। হ্যাঁ, এরপরে আমরা একদিন ক্লোজ শিখবো। সো ক্লোজ শেখার মধ্যে দেখেন কত বড় বড় সেন্টেন্স আছে। দেশের বিশাল সংখ্যক নারী অর্থনৈতিকভাবে সচ্ছল হলে জাতীয় উন্নয়নে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে। এগুলো আপনার কাছে একসময় খুবই ইজি মনে হবে আপনি যদি প্রসেসগুলো শিখে ফেলতে পারেন, ঠিক আছে। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা ছাড়া অর্থনীতির মোড় ঘুরবে না। তারপর কোভিড-19 এর পর বিশ্বজুড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের বাণিজ্য অবস্থার অবনতি ঘটেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক রাখতে হলে অপ্রয়োজনীয় আমদানি বন্ধ করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার জন্য আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এগুলা খুবই সিম্পল সিম্পল ট্রান্সলেশন। হ্যাঁ, আপনি যদি একটু আমার ক্লাসগুলা মন দিয়ে ভালো করে শুনেন, আশা করি যে ভালো পারবেন, ঠিক আছে। হ্যাঁ, এই ক্লাসগুলোর সব পিডিএফ আমি এই যে আজকে রাত্রে আপলোড করে দেব ক্লাস লিংক সহ। ক্লাস 1 বলে ক্লাস 1 এর নিচে থাকবে ক্লাস লিংক, তার নিচে থাকবে পিডিএফ লিংক, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস বাই ক্লাস সবকিছুর পিডিএফ সাজানো থাকবে। আর এইগুলা কোথায় পাবেন বলেন তো? পেজে পেজে পাবেন। এবং ওই পেজের ফিচার পোস্টে আমি এটা পিন পোস্ট করে দিব, ঠিক আছে। পিন পোস্ট করে দিলে ওটা করে ফেলবেন। আচ্ছা, ভোকাবুলারি নিয়ে অনেকে জিজ্ঞাসা করছে যে ভাই ভোকাবুলারি থেকে কিভাবে কি করব না করব, ঠিক আছে।
সো ভোকাবুলারি আমরা ট্রাই করব যে যদি আপনি শুধু পরীক্ষায় পাশ করার জন্য ভোকাবুলারি শিখতে চান তাইলে আরিফুর রহমান ব্যাংক ভোকাবুলারি, আর যদি ভোকাবুলারি বিভিন্ন কি বলে লেখা টেখা ইউজ করতে চান তাহলে যে স্মার্ট ভোকাবুলারি আছে না, স্মার্ট ভোকাবুলারি 1 অথবা 2, ওই দুইটা দিয়ে দেন, ঠিক আছে। দেখুন পিডিএফ হচ্ছে আমি গুগল ড্রাইভে আপলোড করে তারপরে সেই লিঙ্ক দিই, ঠিক আছে। তো সেটা যদি হোয়াটসঅ্যাপে দিই আর পেজে দিই সেমই হবে, ঠিক আছে। তো আমি দিব হচ্ছে আপনাকে ড্রাইভ লিঙ্ক, আপনি ড্রাইভ থেকে ওটা ডাউনলোড করে নেবেন পিডিএফটা, ক্লিয়ার। আমার আমার ভোকাবুলারি পড়লেও হবে, কিন্তু আমার ভোকাবুলারি তো প্রচুর, এত ভোকাবুলারি জেনে আপনি তো এগুলা ফ্রি হ্যান্ড রাইটিং এ ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য একটু অ্যাডভান্স এবং সহজ কিছু ভোকাবুলারি শিখবেন যেটা আপনি ট্রান্সলেশনে ইউজ করতে পারবেন। হ্যাঁ, কোর্স শেষ হলে কি রেকর্ড ভিডিও ডিলিট হয়ে যাবে? না, কোর্স শেষ হলে আপনি সারা জীবন এই ভিডিও দেখতে পারবেন, কিন্তু ডাউনলোড করতে পারবেন না। এই একটা অপশন আমি রাখি নাই যে আপনি কখনো ডাউনলোড করতে পারবেন না, কিন্তু আপনি সারা জীবন এই ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে। পিডিএফ ভিডিও সবকিছুই দেখতে পারবেন। দাদা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন কি শেখাবেন? হ্যাঁ, এটাও শেখাবো, কিন্তু আস্তে আস্তে আমরা যাই, আগে বাংলা থেকে ইংলিশটা পুরো কভার করি তারপরে দেখাবো। কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি, হ্যাঁ দেখেন ভোকাবুলারি সব বই ভালো, কিন্তু আপনাকে যে কোনো একটা বই ধরে খুব মানে সিদ্ধি সহকারে পড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ, আজকের ক্লাস আপাতত এখানে শেষ করতেছি, পরবর্তী দিন আমরা আবার শুরু করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে কি করাবেন? নেক্সট ক্লাসে আমরা বাকি টেন্সের রুলস গুলা করাবো আর ট্রান্সলেশন করাবো, ঠিক আছে, আরো কিছু। আচ্ছা, আরেকটু কথা বলি আপনাদের সাথে, ঠিক আছে। আগামী বৃহস্পতিবার মানে পরশুদিন, হ্যাঁ পরশুদিন হচ্ছে আমার বিসিএস রিটেনের অ্যাকাউন্টিং সাবজেক্টের পরীক্ষা আছে। সো আমি হচ্ছে আগামীকালকে আপনারা যারা যারা ম্যাথে ভর্তি আছেন, ম্যাথের ক্লাসটা হয়তো বা আমি কালকে নিব না, ঠিক আছে, কারণ একটা দিন তো অন্তত আমার পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, অন্তত দেখি ক্যাটার ফ্যাটার কিছু আসে কিনা। মোহাম্মদ মুসা, স্যার ক্লাস মোড কতটি হবে বা কত মাস ধরে হবে? দেখেন এটা আমিও জানি না যে ক্লাস মোড কতটি হবে আর মানে কয় মাস ধরে হবে। যতদিন না আপনাদের ভালো করে শেখাইতে পারছি ততদিন থাকেন, ঠিক আছে। কালকের ম্যাথ ক্লাসটা অফ, ঠিক আছে, কালকে তো ম্যাথ ক্লাস ছিল, ম্যাথ ক্লাসটা অফ থাকবে। পরশুদিন আমি পরীক্ষা দিয়ে আসি, তারপর শুক্রবার আপনাদের কম্বাইন ক্লাস নিব। হ্যাঁ, আগামী ক্লাসের জন্য আপনাকে যতটুকু টেন্সের রুলস দিছি আর আজকে যে পিডিএফটা দিয়ে দিব, এই পিডিএফটা আপনি অ্যানালাইসিস করবেন যে এই পিডিএফ এ কি কি আছে। আমিও একটু ট্রাই করে দেখি যে আমি নিজে পারি কিনা, ঠিক আছে। জেসি জনিক রুটিন পেজেও দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে, সব জায়গায় রুটিন দেওয়া আছে, ঠিক আছে। আর রুটিনটা একটু দেখে নেবেন। ট্রান্সলেশনই তো করাবো এখানে, দেখেন এখানে যাই করাবো সবই ট্রান্সলেশন। এই যে এগুলো সবই ট্রান্সলেশন, ক্লাস যা হবে সব ট্রান্সলেশনের উপরে। দেখেন এখানে সব ট্রান্সলেশন না, এগুলো কি সব ট্রান্সলেশন। আমরা সব ট্রান্সলেশনই করবো, যা শিখবো সব ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন বাদে তো কোনো কিছু শিখবো না, একটা গ্রামাটিক্যাল রুলস শিখলেও সেটা ট্রান্সলেশনই শিখবো, ক্লিয়ার। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। থার্সডে পড়াবেন? হ্যাঁ, থার্সডে আবার পড়াবো, থার্সডে আমরা ম্যাথ ক্লাস করব, ঠিক আছে। ম্যাথ ক্লাসে যুক্ত হওয়া যাবে? ম্যাথ ক্লাসে অলরেডি আমরা প্রবাবিলিটির ম্যাথ করতে এক মানে প্রথম দিনের ক্লাস শেষ, পরের দিন কম্বিনেশন করব। সো যারা ভর্তি হইতে চান হইতে পারেন, একটা ক্লাস যদিও হয়েছে। হ্যাঁ, বিসিএস এর রিটেন সম্পর্কে ধারণা দিব। হ্যাঁ, আমি একটা কথা বলি, সব রকম ধারণায় আপনার ক্যাপাবিলিটি বাড়াইতে হবে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ, সেটা বাংলা হোক ইংলিশ হোক যে কোনো ক্ষেত্রে। কারণ আপনি মুখস্থ করে যে কোনো জিনিস লিখবেন এমন জিনিস আসলে আসেই না যে আপনি মুখস্থ করে যে কোনো কিছু লিখবেন।
সো আপনার ফ্রি হ্যান্ড রাইটিং যেন ভালো থাকে, হ্যাঁ, সেটা ইংলিশ হোক বাংলা হোক সব কিছুতেই। সুজিত রয়, পিডিএফ কই পাবো? এই যে আমি একটা কথা বলি, আপনাদের যে 3টা গ্রুপে অ্যাড করা হয়েছে, যারা 2টা কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে 3টা গ্রুপে ভর্তি মানে অ্যাড করা হয়েছে, প্রত্যেকটা গ্রুপে কি কি ম্যাটেরিয়ালস দেওয়া আছে সবকিছু একটু দেখবেন, হ্যাঁ, তাহলে আপনার সব কোশ্চেনের অ্যান্সার আপনি গ্রুপেই পাবেন। আমি গ্রুপে সবকিছু দিয়ে দিই। ভাই আমাদেরকে কি ফোকাস রাইটিং এর ধারণা দিবেন? হ্যাঁ, ফোকাস রাইটিং এর ধারণাও দিব, সবকিছু দিব, ঠিক আছে। আপনারা জাস্ট থাকেন, এটা তো ফার্স্ট ক্লাস গেল ইংলিশের, একটু সময় দেন, আস্তে আস্তে শিখবেন, হ্যাঁ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কেউ প্রেশারাইজ করবেন না, হ্যাঁ। আর কেউ বলবেন না যে ভাই অমুক পরীক্ষা আছে, এই জিনিসটা করান, অমুক পরীক্ষা আছে এই জিনিসটা করান, আমাকে আমার মতো করাইতে দেন, আমি আশা করি যে আমি আপনাদেরকে ভালোভাবে শেখাইতে পারবো, ঠিক আছে। বাট কেউ কোনো প্রেশারাইজও করেন না, কেউ কোনো পরীক্ষার জন্য তাগাদাও দিয়েন না যে ওই পরীক্ষা আছে সামনে, ভালো করে শেখান, এই করেন সেই করেন, এগুলো করেন না। আমি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, আমি আপনার স্কিল বৃদ্ধি করার জন্য যা যা লাগে সবকিছু ট্রাই করতেছি করানোর, হ্যাঁ। তো একটু সময় দিবেন আর কি, হ্যাঁ, কারণ আমি নিজেও একা মানুষ, আর আপনাকে ট্রাই করব সব রকম ভাবে সাপোর্ট দেওয়ার। একজন লিখছে পত্রিকা থেকে কি পড়বো? হ্যাঁ, পত্রিকা থেকেও আমরা পড়বো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। হ্যাঁ, থার্সডে ইংলিশ ক্লাস হবে, হ্যাঁ। শুধুমাত্র কালকের দিনে যারা ম্যাথের ক্লাসে ভর্তি আছেন, ম্যাথ ক্লাসটা কালকে হবে না, হ্যাঁ, এটা আমি গ্রুপে জানাই দিব, ঠিক আছে। সো আজকের মতো আমরা এখানেই রাখতেছি, ঠিক আছে, টাটা। আর আপনাদেরকে এই পিডিএফ দিয়ে দিব, আপনারা একটু অ্যানালাইসিস করে যা যা শেখাইলাম সেগুলো একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আরো ট্রান্সলেশন আছে এখানে।